বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আসসালামু আলাইকুম। আমাদের আজকের পাঠ বিষয়ক বাংলা পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিদ রহমান রাহাত। আমার সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন কাউসার ভাই, দুলাল ভাই এবং সাবরিনা আপু। আমাদের জনশ্রুতিতে একটা কথা আছে যে বাংলা ব্যাকরণ অনেক কঠিন। আর বাংলা সাহিত্যের মোড়ে, মোড়ে রয়েছে নানা ভাঁজ। বাংলা ব্যাকরণ কি আসলেই কঠিন? ব্যাকরণের ভয় কি আসলেই অকারণ? আর সাহিত্যের ভাঁজে, ভাঁজে যে মোড়গুলো রয়েছে, মানুষের জীবনকে তুলে আনার যে দৃষ্টিগুলো রয়েছে, সেগুলোকে নিয়েই আজকের আমাদের আলোচনা। আর এই আলোচনাগুলোই শুনবো আমাদের অতিথিদের কাছ থেকে। শুরুতেই চলে যেতে চাই আমাদের কাউসার আহমেদ ভাইয়ের কাছে। ভাই, আমরা দেখি যে আমাদের ফুল সিলেবাসে প্রায় ১০-১২টা গল্প থাকে। কবিতা থাকে, নাটক থাকে, উপন্যাস থাকে। এই যে এই সিলেবাসটা সাজানো, এই কবিতাগুলোকে কেন আমাদের পাঠ্যভুক্ত করা হয়? কিংবা এর মধ্যে আমরা দেখি যে বাংলা সাহিত্যের আধুনিক যুগ, মধ্যযুগের একটা সম্মিলন করা হয়। এগুলো আসলে কেন? মানে আমাদের এগুলো থেকে আমরা কি শিখতে পারি? ধন্যবাদ রাহাত। আ ১ম এ বলতে চাই, একটা স্টুডেন্ট যখন ক্লাস 1 এ তার পড়াশোনা শুরু করে এবং পরবর্তীতে যখন স্কুল এবং কলেজ লাইফ পর্যন্ত সে যায়, তার চিন্তাভাবনার যে ধরন, তার যে থট প্রসেস এটা একই রকম থাকে না। জীবন এবং জগৎকে দেখার তার যে একটা দৃষ্টিভঙ্গি, তার যে একটা অনুভব এটা একই রকম থাকে না। বয়সের সাথে, সাথে এটা হচ্ছে চেঞ্জ হয়। আমরা যেটাকে বলি হচ্ছে ফ্লেভার চেঞ্জ হওয়া। তো তার চিন্তার কিন্তু একটা ফ্লেভার আছে, এটা চেঞ্জ হয়। এখন এটার মূল যে কারণ সেটা হচ্ছে তার বয়সের সাথে মিলিয়ে তাকে কিছু পাঠ ওইভাবে দেওয়া এবং ওই পাঠের মধ্যে যেন জীবন থাকে, ওখানে যেন চিন্তাভাবনা করার মতো কোনো উপাদান থাকে, সেখানে যেন স্বপ্ন থাকে। সে যেন তার নিজের জগৎ এবং জীবনের সাথে এগুলোকে রিলেট করতে পারে। যেমন একদম ছোটবেলায় আমরা কি পড়ছি? আইআইটিএ, নায়াভরা দিয়ে। আবার কলেজের সিলেবাসে আমরা কি দেখি? ১৮ বছর বয়স। এখন এই ১৮ বছর বয়স আর আইআইটিএ এর মধ্যে আসলে মৌলিক পার্থক্যটা কি? একটা হচ্ছে ছড়া, একটা হচ্ছে কবিতা। তো ছড়ার কবিতার মূল যে পার্থক্য সেটা হচ্ছে এটার গাঠনিক দিকে না, ভাবের দিকে। ছড়া আমি বলি আমার স্টুডেন্টদেরকে হাওয়াই মিঠাই। মুখে দিলেই গলে যায়, শেষ হয়ে যায়। অর্থাৎ ছড়ার যে ভাব, এটা স্টুডেন্টকে বা যে পাঠক তাকে খুব বেশি ভাবায় না। কিন্তু কবিতা যেটা, এটা হচ্ছে বিন্দুর মাঝে সিন্ধুর গভীরতার মতো। একেকটা লাইন, একেকটা শব্দ লম্বা সময় ধরে পাঠককে আবিষ্ট করে রাখে। এখন আমরা যদি কলেজের সিলেবাসের কথা বলি, ওদের যে সিলেবাস এক্সিস্টিং আছে ওখানে আ মধ্যযুগের কিছু লেখা থাকে। সিলেবাসে না থাকলেও বইতে দেওয়া থাকে। আবার আধুনিক যুগের শুরুর দিকের কিছু লেখা থাকে। যেমন বঙ্কিমীয় বাংলা বলে আমরা কথা শুনি বা বিদ্যাসাগরীয় ঢং। এই লেখাগুলোর সাথে তাদের পরিচয় করানো হয়। এখানে একটা উদ্দেশ্য হইতে পারে এরকম, আমাদের ভাষা, আমাদের সাহিত্যের যে চলাটা, এটা কিভাবে কোথা থেকে আসছে, আজকে থেকে ১০০, ১৫০ বা ২০০ বছর আগে সাহিত্যের যে রূপ, বাকভঙ্গিটা কেমন ছিল, কিভাবে রাইটাররা ভাবতেন, এটার সাথে পরিচয় করানো, এটা একটা আ মানে প্রাইম উদ্দেশ্য হইতে পারে। ওখান থেকে আধুনিক যুগে একদম আমরা যদি বলি চলিত রীতি, প্রমোদ চৌধুরী এবং তার পরবর্তী সময় এই মানে সময়টাকে দেখানো। আর চিন্তার সাথে যদি বলি, তাইলে ওই যে বললাম ১৮ বছর বয়স, এখানে কলেজের ছেলেরাও তরুণ। আর তারুণ্যের যে দিক, তারুণ্যের যে বৈশিষ্ট্য, তারা কিভাবে ভাবে, তারা কিভাবে জগৎকে দেখে তার একটা নমুনা। আবার যদি মুক্তিযুদ্ধের দিকে দেখি, তখন তারা স্বপ্নকে বুনতে শিখে। এজন্য হয়তো রেইনকোট। আবার যদি তাদের ভিতরের সত্যকে উন্মোচন করতে দেখি, এজন্য হয়তোবা যৌবনের গান কিংবা হচ্ছে আমার পথ। তাই না? সো ওই সময়ে অর্থাৎ একেকটা ক্লাসের স্টুডেন্টরা যেই মনোজগৎ নিয়ে থাকে, যে দৃষ্টিভঙ্গি নিয়ে ভাবে, তার যে চিন্তার যে লক্ষণ বা চিন্তার যে ধারা, এটার সাথে মিলিয়ে আসলে লেসনগুলো তৈরি করা হয়। যাতে করে ওইটাকে সে জীবনের সাথে রিলেট করতে পারে। আমার মনে হয় এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। ধন্যবাদ ভাইয়া। মানে আমরা যে জিনিসটা দেখি যে ছোটবেলায় আমাদের যে পাঠগুলো থাকে এগুলো মেক্সিমামই হলো আনন্দ দেয়ার জন্য। আনন্দ দেয়ার আনন্দ জন্য। যেমন হাট্টিমা টিম, টিম আমরা হ্যাঁ, মাঠে, মাঠে টিম। আর বড় হয়ে আমরা যেই গল্প বা কবিতাগুলো পড়ি এগুলোর মধ্যে আসলে ওই রূপ, রস, ছন্দ, গন্ধের যে তাৎপর্য থাকে। হ্যাঁ। দুলাল ভাই, আমরা যে গল্প কবিতাগুলো পড়ি, বিশেষ করে কবিতার ক্ষেত্রে আমরা ছোটবেলায় যেগুলো পড়েছি যেমন ওই ভাই বলল আয়, আয় টিয়ে কিংবা ওই দেখা যায় তালগাছ এগুলোর মধ্যে একটা ছন্দ আছে। কিন্তু আমরা বড় হয়ে যখন কবিতাগুলো পড়ছি, এগুলোর মধ্যে আমরা কোন ছন্দ পাচ্ছি না। মানে ওই লেভেলের কোন ছন্দ যেমন 'তাহারই পরে মনে' যখন আমরা পড়ি, আমরা জানি একটা ছন্দ, কিন্তু ওই ছন্দটা না ওই সবাই ধরতে পারে না যে এটা কি ছন্দ। সো কবিতার মধ্যে এই ছন্দগুলো কেনই বা জরুরি? আর কবিতার মধ্যে যে চিত্রকল্প থাকে, উপমা উৎপ্রেক্ষা থাকে, এগুলো আসলে আমাদের পাঠ্যকে আরো বেশি আনন্দদায়ক করার কারণ মানে জন্যই কিনা নাকি অন্য কোন কারণ? আসলে তোমার ছোটবেলা
ইতোমধ্যে কাউসার বলেছে, ছোটবেলার ছন্দগুলায় ধ্বনি ব্যঞ্জনা বেশি থাকে। যেমন তোমার আগডুম, বাগডুম এই যে শব্দগুলো শুনতে কি ভালো লাগে। ভালো লাগে। হাট্টিমাটি, টিমটিম ধ্বনি ব্যঞ্জনা থাকে। এরা কিন্তু মজা পায়। যাদের বাচ্চা থাকে এরা খুবই মজা পায়। অথবা ওই দেখা যায় তালগাছ তুমি বলেছ। আর একটু বড় হওয়ার পর ছন্দটা আছে। ছন্দটা বাংলা সাহিত্যে আমরা জানি ছন্দ ৩ প্রকারের হয়ে থাকে। তোমার স্বরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ আর হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দ। আর আধুনিক যুগে এক ধরনের ছন্দ আমরা দেখতে পাই গদ্য ছন্দ। কিন্তু সেই ৩ প্রকার ছন্দ কিন্তু ৩ প্রকারেই বলতে হবে। গদ্য ছন্দদের আমাদের আলাদা হিসাবে রাখতে হবে। সেটাকে আমরা ৪ প্রকার বলতে পারব না। এখন আমাদের গদ্য ছন্দের সাধারণত কোনো সাহিত্য ইন্টারমিডিয়েট পর্যন্ত দেওয়া হয় না। গদ্য ছন্দের সাহিত্যটা যদি তুমি বলো, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে ছন্দে ছন্দ নেই উহাই গদ্য ছন্দ। অর্থাৎ যার কোনো ছন্দ নাই। গদ্য ছন্দের একটা নমুনা তোমাকে বলি। আমার এক বন্ধু একটা কবিতা লিখেছিল গদ্য ছন্দে। ওই কবিতার একটা চরণ ছিল যে, "ওগো শুনছো আমাদের বাবুর পেট খারাপ করেছে।" এখন দেখো এর মধ্যে কিন্তু কোনো ধরনের কি নেই? ছন্দ নেই। সুন্দর। এই ছন্দটা হচ্ছে তোমার যারা একদম মোটামুটি যদি বলি অ্যাডাল্ট হয়ে যায়, যাদের বয়স মনে করো ৩০, ৩৫, ৪০ পার হয়ে যায়, এদের জন্য গদ্য ছন্দ। গদ্য ছন্দ আসলে এই যে আমরা ইন্টারমিডিয়েট পর্যন্ত দেখি যাদের বয়স ১৮ এদের জন্য গদ্য ছন্দ নয়। এইজন্য আমরা এই লেভেলে এই গদ্য ছন্দটার প্রয়োগ দেখতে পাই না। তাহলে আমরা স্বরবৃত্তটা কোথায় দেখি? স্বরবৃত্তটা তুমি দেখবা বয়েস স্টেজ অনুযায়ী। স্বরবৃত্তটা আছে কিন্তু এই ক্লাস 5 পর্যন্ত। সেই জায়গায় কিন্তু স্বরবৃত্ত আছে। যেগুলা তাড়াতাড়ি উচ্চারণ করা হয়। যেমন আগডুম, বাগডুম এগুলো হচ্ছে স্বরবৃত্ত। খুব তাড়াতাড়ি উচ্চারণ করা হয়। হাট্টিমাটি এগুলো হচ্ছে তাড়াতাড়ি উচ্চারণ করা হয় যেই কবিতাগুলো বা ছড়াগুলো সেগুলো হচ্ছে স্বরবৃত্ত। সংক্ষেপে বলা যায় যে ছড়ার ছন্দ সাধারণত স্বরবৃত্তই হয়। এরপর তুমি যখন একটু মিডল এজ বলতে তুমি ১০ ১৫ বছর, ১৬ বছর, ১৭ বছরে আসবা, তখন তুমি প্রচুর মাত্রাবৃত্তের প্রাধান্য পাইবা। যেমন আমরা আগে খুবই একটা সুন্দর কবিতা পড়তাম, কবর কবিতা। মাত্রাবৃত্তের বৈশিষ্ট্য হচ্ছে তুমি হালকা একটু টেনে, টেনে সুরের সাথে পড়বা। যেমন এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, ৩০ বছর ভিজায় রেখেছি ২ নয়নের জলে। এই যে তুমি একটু টেনে, টেনে পড়ছো, এটাকে কিন্তু কোন ক্রমেই ওই আগডুম বাগডুমের মতো পড়ার কি নাই? সুযোগ নাই। তুমি যদি এভাবে বলো এইখানে তোর দাদির কব্বর তাহলে কিন্তু হবে না। আগডুম বাগডুম স্টাইলে এটাকে যাওয়া যাবে না। এটাকে তোমার এভাবে সুর দিয়ে পড়তে হবে। আবার সুন্দর একটা কবিতা আমরা পড়েছি, কাজলা দিদি কত সুন্দর একটা সুর আছে। আর যদি তুমি অক্ষরবৃত্তটা যাও, তাহলে আরেকটু থেমে, থেমে হবে। তাহলে বিষয়টাকে যদি আমি রিক্যাপ করি তাহলে দাঁড়াবে খুব তাড়াতাড়ি যেটা, এভাবে খুব তাড়াতাড়ি সেটা স্বরবৃত্ত। যেটা একটু তোমার ইয়ের সাথে যাবে, ঢেউয়ের সাথে যাবে সেটা হবে মাত্রাবৃত্ত। আর যেটা এভাবে থেমে, থেমে যাবে, এভাবে থামবে, থামবে সেটা হচ্ছে অক্ষরবৃত্ত। কিভাবে থেমে, থেমে অক্ষরবৃত্তটা হয় সেটা দেখো। একটা কবিতা ছিল কাউসারের মনে আছে নিশ্চয়ই, 'একটি ফটোগ্রাফ' একটা কবিতা ছিল অক্ষরবৃত্ত ছন্দে। সেই কবিতাটা ছিল এভাবে শুরু হয়েছে কবিতাটা। গেস্ট ঘরের ভিতরে প্রবেশ করবে, কবির সাথে গেস্টের দেখা হবে। তখন কবি কবিতাটা বলা শুরু করেছে। এই যে আসুন, তারপর কি খবর? আছেন তো ভালো? ছেলে-মেয়ে কেমন আছে? দেখিয়ে সফেদ দেয়ালের শান্ত ফটোগ্রাফটিকে বললাম, জিজ্ঞাসু অতিথিকে, এ আমার ছোট ছেলে, যে নেই এখন, পাথরের টুকরোর মতন ডুবে গেছে গ্রামের পুকুরে গ্রীষ্মের কাকডাকা দুপুরে। এই যে দেখো, এত আস্তে, আস্তে বলল, কবির ছেলে মারা গিয়েছে সেটা সে ব্যাখ্যা করল। কত আস্তে, আস্তে, এই যে আসুন, তারপর কি খবর? আছেন তো ভালো? তো এই যে আমরা যখন যে কবিতাগুলো আস্তে, আস্তে উচ্চারণ করি, পজ দিয়ে উচ্চারণ করি, সেই কবিতাগুলাই হচ্ছে অক্ষরবৃত্ত। এখন এক্ষেত্রে আমরা দেখতে পাই এটাকে কি তুমি মাত্রাবৃত্তের মতো সুর দিয়ে বলতে পারবা? যেমন এইভাবে, কবি যদি গেস্টকে এইভাবে বলতো, "এই যে আসুন, তারপর কি খবর? আছেন তো ভালো?" তাহলে কিন্তু গেস্ট কবিকে পাগল ভাবতো এবং গেস্ট কিন্তু পালায়া চলে যেত। তাহলে বিষয়টা হচ্ছে এই আমাদের বয়সের সাথেও কিন্তু পাঠ্যপুস্তকে স্বরের চেঞ্জ হয়। তাহলে ছোট বয়সে হয় স্বরবৃত্ত, মাঝামাঝি যদি আসে যখন কিশোর হয়, অ্যাডোলেসেন্ট হয়, তখন সেগুলোতে মাত্রাবৃত্ত থাকে। আবার যখন একটু ১৮ র দিকে চলে যায় তখন মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত ২ টার কম্বিনেশন দেখা যায়। আবার যাদের বয়স একদম ৩০, ৩৫, ৪০ পার হয়ে যায় তারাও এই গদ্য ছন্দ লিখবে। ওগো শুনছো আমাদের বাবুর পেট খারাপ করেছে, তারা এসব পড়বে। তাহলে ভাই আমরা কিন্তু বলতে পারি যে আমরা ছোটবেলায় কিন্তু অনেক চঞ্চল থাকি। তো হুম, চঞ্চলের সাথে আমাদের ছন্দগুলোও তখন চঞ্চল থাকে। অবশ্যই চঞ্চল এবং থাকে। আমরা একটা কিশোর বয়সে একটু শান্ত হই, হুম, একটু বুঝি, তখন আমরা মাত্রাবৃত্ত পড়ি। হ্যাঁ, আমাদের জীবনের সাথে মনে হয় এই ছন্দের একটা মিল আছে। গভীর ভাব। এবং অবশ্যই মিল যখন আছে। বৃদ্ধ হয়ে যাব, তখন আমরা আবার অক্ষরবৃত্তের কাছে যাব। হ্যাঁ। যেমন আ রবীন্দ্রনাথের শেষ দিকের লেখাগুলোও মনে হয় অক্ষরবৃত্ত ওই গদ্য অক্ষরবৃত্ত ছন্দের। বেশি, গদ্য ছন্দ বেশি। যেমন রবীন্দ্রনাথ শেষ দিকে তোমার পুনশ্চ লিখেছেন। হ্যাঁ, তো পুনশ্চ কিন্তু একটা গদ্য ছন্দের কবিতা। অসাধারণ একটা কবিতা পুনশ্চের মধ্যে আছে। বাঁশি কবিতা আমরা সেটা পড়েছি। আবার হঠাৎ দেখা। ঘরেতে সে এলো না যদিও হ্যাঁ, মনেতে তার নিত্য নিত্য আসা যাওয়া। আসা যাওয়া। থ্যাংক ইউ ভাইয়া।
তা আমরা কিন্তু এই কবিতার ছন্দের যে বিষয়গুলো সেগুলো অনেকটা মানে স্পষ্ট হলাম। তো কবিতার মধ্যে যে চিত্রকল্প থাকে, যেমন আমরা এর আগে আমি কিংবদন্তির কথা বলছি। এই কিংবদন্তির কথার মধ্যে দেখবেন যে একটা কবিতা একটা শব্দ ব্যবহার করে বারবার একটা কবিতা শব্দকেই নানাভাবে ব্যবহার করা হয়েছে। এই চিত্রকল্পটা একটু যদি বলতেন। তুমি একটা সুন্দর কথা বলেছো। তো চিত্রকল্পের জন্য যেমন আমরা আমি কিংবদন্তির কথা বলছি। এখানে কবিতা শব্দটার ব্যাখ্যা দিতে পারি। এর চাইতে সুন্দর ভালো ব্যাখ্যা দেওয়া যায় জীবনানন্দ দাশের কবিতা থেকে। যেখানে তোমার চিত্রকল্প, চিত্ররূপময়তা খুব বেশি থাকে। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশকে উপাধি দিয়েছেন, তিনি হচ্ছেন চিত্ররূপময়তার কবি। তারপর তোমার প্রশ্ন থেকে আমি কিংবদন্তির কথা বলছি, এটা দেখো, যখন কবি আমাদের একটা বিষয় আমাদের মাথার মধ্যে দিতে চান, তখন তিনি ওই বিষয়টাকে একাধিকবার ব্যবহার করেন, যেটা তুমি বলেছ যে কবিতার কথাটা তিনি বারবার বলেছেন। তবে এখানে ইন্টারে যারা শিক্ষার্থী আছে তাদের একটা বিষয় ক্লিয়ার করে দিতে চাই। আমরাই কিন্তু এখানে কবিতাকে কবিতা অর্থে দেখি ব্যবহার না। করিনি। এখানে কবিতা মানে কি? এখানে কবিতা মানে হচ্ছে সংগ্রাম করা। এখানে কবিতা মানে হচ্ছে আপোস না করা। এখানে কবিতা মানে কি জানো? কবিতা মানে হচ্ছে এই প্রগতিশীলতা। কঠিন, হ্যাঁ, প্রগতিশীলতা। কঠিন মাটিকে খোদাই করে, কর্ষণ করে ফসল নিয়ে আসা। সেটাই হচ্ছে কবিতা। অর্থাৎ সমস্ত বিষয়গুলোকে যদি আমি এক কথায় বলি, তাহলে কবিতা শব্দের অর্থ কিন্তু আমাদের এই পোয়েম নয়। হ্যাঁ। কবিতা শব্দের অর্থ হচ্ছে অধিকার আদায় করা। এমনকি কবিতা শব্দের অর্থ বলা আছে, কেউ তোমাকে মার দিয়েছে, তোমাকে কেউ ঘুষি দিয়েছে, তুমি ঘুষি খায়া তাকে ছেড়ে দিলা, এটা কিন্তু কবিতা নয়। তুমি ঘুষি খায়া তার একটা লাথি মারছো, সেটা হচ্ছে কবিতা। সশস্ত্র সুন্দরের হ্যাঁ, অনিবার্য অভ্যুত্থান গুড। কবিতা। এবং হচ্ছে তুমি মিথ্যা বলছো, সেটা কিন্তু কবিতা নয়। তুমি অনেক কিছু জানো, তুমি সত্যটা ফাঁস করে দিয়েছো জীবনের ঝুঁকি নিয়ে, সেটাই কিন্তু কবিতা। হ্যাঁ, তাহলে হ্যাঁ, হ্যাঁ, গুড। সুন্দরের যে অভ্যুত্থান হুম। এবং কবিতা আসলে এখানে আমরা দেখি যে যা কিছু সুন্দর সবকিছুকেই কবিতা হিসেবে ধরা হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ, আমি যদি সমস্ত একটু সুন্দর একটু কবিতা, যদি হ্যাঁ, যোগ অবশ্যই করি কাউসার দুলাল, যুক্ত করো। দুলাল এবং রাহাতের কথা থেকে যদি যোগ করি, কবিতা তো এখানে একটা মাল্টি ডাইমেনশনাল ওয়ার্ড। স্টুডেন্টরা কিভাবে এটাকে ভালো করে ধরবে? ওখানে কিন্তু লেখা আছে এরকম যে কবিতা শুনতে জানে না, সে আজন্ম ক্রীতদাস থেকে যাবে। আরেক জায়গায় বলা আছে যে কবিতা শুনতে জানে না, সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। আবার বলা আছে যে কবিতা শুনতে জানে না, সে হচ্ছে নদীতে ভাসতে পারে না। এখন আমরা যদি এই কথাটাকে ঠিক একটু যদি উল্টা করে পড়ি, দোলা যেটা বললো যে কবিতা মানে এখানে সংগ্রাম, কবিতা মানে মুক্তি, কিভাবে এই কথাটাকে আমরা রিলেট করতে পারি? যে কবিতা শুনতে জানে না সে আজন্ম ক্রীতদাস থেকে যাবে। তাহলে যে কবিতা শুনতে জানে সে আজন্ম ক্রীতদাস থাকবে থাকবে না। না। এর মানে কবিতা শুনতে জানলে কেউ ক্রীতদাস থাকে না। থাকে না। কবিতা মানে এখানে কি তাহলে সংগ্রাম, সংগ্রাম বা মুক্তি, অধিকার আদায়, মুক্তি। অধিকার আদায় করা। আবার যে কবিতা শুনতে জানে সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে। কবিতায় বলা আছে যদি কবিতা শুনতে না জানে তাইলে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে পারে না। না। এর মানে যদি জানে তাহলে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে। এর মানে কি শক্তি, কবিতা এখানে শক্তি। তা আমি বলবো যে জাস্ট যেখানে জানে না, পারে না, করে না, এটাকে জানে, পারে, করে উল্টা করে পড়লে কিন্তু স্টুডেন্টরা খুব সহজে এটাকে রিলেট করতে পারবে। কবিতা মানে যেখানে মাল্টি অর্থে বিভিন্নভাবে ব্যবহার করা হয়েছে। কি কাউসারের সাথে আরেকটা শব্দ আমি যুক্ত করি, যে কবিতা শুনতে যায় না সে কিন্তু মায়ের কোলে শুয়ে গল্প শুনতে জানে না। এর মানে কি? তুমি যদি তোমার অধিকার আদায় করতে না পারতে, তাহলে আমরা 52 সালে নিশ্চয়ই উর্দু আমাদের উপর চাপিয়ে দিত। তখন তো তোমার মা তো উর্দু বুঝে না, সে তো তোমাকে কোলে শুয়ে তারপর গল্প শোনাতে পারতো না। তাহলে কবিতা মানে সংগ্রাম করা, অধিকার আদায় করা, কবিতা মানে সত্য বলা, কবিতা মানে সুন্দর কথা, সব। আর চিত্ররূপময়তা, এই চিত্রকল্প এখানে বারবার ব্যবহার করেছে, আমাদের মাথায় এটা কবি দেওয়ার চেষ্টা করেছেন। আরেকটা বিষয় হচ্ছে কবির বিশ্বাসটাও এখানে প্রতিফলিত হয়েছে। কারণ কবি যেহেতু অনেক সংগ্রামের সাথে যুক্ত ছিলেন নিজেও। আর চিত্ররূপময়তা আরেকটু বেশি বলেছিলাম জীবনানন্দ দাশের কবিতায় পাওয়া যায়। যেখানে তুমি তার কবিতা পড়ার সাথে, সাথে তোমার চোখের সামনে কিন্তু অনেক সিনারি ভেসে উঠবে। আমাদের এখানে স্টুডেন্টরা আমরা জানি যে ক্লাস 8 এ পড়েছে আবার আসিব ফিরে। দেখো, আবার আসিব ফিরে কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে তোমার আমার প্রেম এক জনমের নয়। কিভাবে? এই বাংলাদেশের সাথে আমার প্রেম এক জন্মে কি হবে না? শেষ হবে। শেষ হবে না। তাহলে এই বাংলাদেশকে যদি আমি মরে গিয়ে ভালোবাসতে চাই, তাহলে আমার আবার পৃথিবীকে কি করতে হবে? ফিরে আসতে আসতে হবে, ফিরে আসতে হবে। যদি এটা হিন্দু ধর্ম কেবলমাত্র ফিরে আসাকে বিশ্বাস করে, আমরা ধর্মীয় ব্যাপারটা না দেখে আমরা এমনি ব্যাপারটা দেখি। তাহলে বাংলাদেশের সাথে জীবনানন্দ দাশের প্রেম এক জনমে শেষ হইল না। তখন জীবনানন্দ দাশ বলল, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তোবা মানুষ নয়, শঙ্খচিল শালিকের ভেসে ভোরের কাউয়া হয়ে এই কার্তিক নবান্নের দেশে। যদিও শব্দটা কাউয়া নয়, শব্দটা হচ্ছে কাক। তারপর আমি কাউয়া বলি, বললে একটু মজা লাগে আর কি। তাহলে দেখো, এই যে চোখের সামনে কিন্তু আমার কাক ভেসে উঠলো যখন সে ধানসিঁড়ি বলল। এখন ধানসিঁড়ি বললে আমরা শুধু একটা নদী বুঝি, শুধু এমনই না।
ধানসিঁড়ি মানে হচ্ছে আগে ধান ক্ষেতের ভিতর দিয়ে ছোট, ছোট তোমার নদী থাকতো। ওই ধান ক্ষেতের ভিতর দিয়ে যে ছোট, ছোট নদী সেগুলাকেই কিন্তু বলা হয় ধানসিঁড়ি। ধানসিঁড়ি। তাই আবার আসিও ফিরে ধানসিঁড়িটির তীরে আমরা যারা চাষাবাদ করেছি একসময় তাদের কিন্তু ধানসিঁড়ি চোখের সামনে ভাসে। এরপরে যে শঙ্খ, চিল ভাসে, শালিক ভাসে, কাউয়া ভাসে। এই যে তোমার চোখে যে কিছু ভাসে সেগুলাকে আমরা বলি চিত্রকল্প, সেগুলাকে আমরা বলি চিত্র রূপময়তা। যদি আরেকটু উদাহরণ দেই, এখানে 9-10 এ আরেকটি কবিতা ছিল জীবনানন্দ দাশের, সেখানে বলেছিল, "আমি থাকবো না বলে চালতা ফুলকি ভিজিবে না শিশিরের জলে।" কি একটা কথা তুমি দেখো। একটা চালতা ফুল চোখের সামনে ভেসে ওঠে। তারপর যে শিশিরের ফোঁটা সেটা আবার ইয়ের উপর পাতার উপর পড়েছে। কি এক দৃশ্য! সেই গভীরে ঢুকলে মনের মধ্যে এমনিতেই একটা প্রশান্তি, স্বর্গীয় প্রশান্তি চলে আসে। এই হচ্ছে চিত্ররূপময়তা। চমৎকার ভাই। মানে বাংলা সাহিত্যকে মনে হয় না আমাদের স্টুডেন্টরা এভাবে পড়ে। আমরা শুধু এই যে সৃজনশীলের উত্তর আর এমসিকিউ যদি উত্তর করতে পারি, এজন্য কয়েকটা শব্দার্থ পড়ি আর কবিতা পড়ি। হ্যাঁ, সেটা এখন ব্যর্থতা এটা কিন্তু আমাদের, আমাদের শিক্ষার্থীদের নয়। শিক্ষার্থীরা, কারণ কারণ আমরা আমাদের তাদের যে মধ্যে সিস্টেম, সেই দৃশ্যটা ভাসাই না। রবি ঠাকুর মাত্র ৮ বছর বয়সে তিনি একটা সৌন্দর্য খুঁজে পেয়েছেন। সেই সৌন্দর্যটা হচ্ছে তোমার জল পড়ে, পাতা নড়ে। তুমি দেখো বৃষ্টির মধ্যে যখন জল পড়ছে, পাতা নড়ছে, তুমি যদি সেটার দিকে তাকাও, এ এক অপরূপ দৃশ্য। সেটা তার অনেক অল্প বয়সে ধরা পড়েছে। আমাদের তো সেটা স্টুডেন্টদের চোখে আমাদের ধরিয়ে এবং দিতে হবে এই আমাদের সৌন্দর্য। সিস্টেম কেন এখানে দায়ী? প্রমোদ চৌধুরী এখন যে ওদের পাঠে আছে সাহিত্যে খেলা, ওখানে কিন্তু একটা লাইন আছে দুলাল এরকম যে, "কাব্য নামের অমৃতে আমাদের যে অরুচি ধরছে, তার জন্য কিন্তু দায়ী হচ্ছে আমাদের স্কুল বা স্কুল মাস্টাররা। মাস্টার বা পদ্ধতি।" এখন কবি যখন সাহিত্য তৈরি করেন, কবি তৈরি করেন এই কারণে পাঠক পড়বে, এখান থেকে আনন্দ নিবে। ওই যে চিত্ররূপময়তার কথা আমরা এতক্ষণ ধরে বললাম, পাঠক পড়বে, আবিষ্ট হয়ে যাবে, সে ভাববে, তার চোখের সামনে সবকিছু ভেসে উঠবে। অর্থাৎ ওখান থেকে সে সাহিত্য রস আস্বাদন করবে। কিন্তু আমার সিস্টেম, আমার টিচার কেমনভাবে আমার সামনে নিয়ে এসে দাঁড় করাইছে, সিস্টেমের কেন টিচার বেত নিয়ে আসা বলতেছে, এখান থেকে প্রথম 10 লাইন তোমার মুখস্থ লেখা লাগবে। একটা বানান যদি ভুল হয় তাহলে কিন্তু 8 বেত। তোমাকে কিন্তু একদম চামড়া তুলে ফেলা হবে। এখন এক বানানের জন্য যে 8 বেত বা 10 বেত, এটার জন্য তো কবি কবিতা লিখেন নাই। কবি কবিতা লিখেছিলেন রস আস্বাদন করার জন্য। কিন্তু এই কবি আর আমরা যারা পাঠক, তার মাঝখানে এখন স্কুল মাস্টার দণ্ডায়মান। কারণ স্কুল মাস্টারের দোষ না এটা, দোষটা কার? সিস্টেমের দোষ। এই সিস্টেম আমাকে শিখাইছে আমি মুখস্থ কবিতা লিখবো, আমি এটার ব্যবচ্ছেদ করবো, আমি এটার পোস্টমর্টেম করবো। কিন্তু সাহিত্য রস বলে যে একটা বিষয় আছে, এটা আমার কাছে আর আসতেছে না। এটা সিস্টেমের কারণে আমাদের সাথে কবি মনের মিলন আসলে হচ্ছে না। কিন্তু এ হওয়া উচিত। এক্সাক্টলি প্রকৃতির ভাই। মধ্যে একটা তোমার স্বর্গীয় শান্তি আছে। সেই শান্তিটা আমরা কখন টের পাই? যখন প্রচন্ড রোদ থাকে তখন কিন্তু আমরা একটু যেখানে প্রচুর গাছপালা ছায়া আছে ওই ছায়াতে গিয়া শান্তি পাই। আমরা শুধু ছায়াতে গিয়া শান্তি পাই। কিন্তু যারা আরো বেশি শান্তি খুঁজে তারা ওই ছায়ার মধ্যে হালকা বাতাস, বাতাসের সাথে ২ টা পাতার শব্দ, কিভাবে বাড়ি খাচ্ছে এগুলা দেখে আরো শান্তি পায়। যদি কেউ বাঁশঝাড়ে ঢুকে সে তো এক অমর প্রশান্তি। কিভাবে বাঁশঝাড়ের মধ্যে ঢোকার পর একটা বাঁশ আরেকটা বাঁশের সাথে তোমার বাড়ি খাচ্ছে, শন করে শব্দ হচ্ছে, বাঁশের পাতার শব্দ, বাঁশির মতো শব্দ। যদি এগুলা তুমি তোমার কান দিয়ে, হৃদয় দিয়ে অনুভব করতে পারো, তখন তুমি দেখবা যে স্বর্গ আসলে বেশি দূরে নয়। স্বর্গ কিন্তু পৃথিবীতেই। এজন্যই কবি বলেছেন, এই পৃথিবীতেই কিন্তু স্বর্গ। চমৎকার ভাই। আমাদের পাঠ্য বইয়ের যে কবিতা, গল্প এগুলো আসলে আমাদেরকে এভাবেই দেখতে শেখায়। এবং আমরা আ জানি যে আমাদের পাঠ্য বইয়ে এই প্রকৃতির যে বর্ণনা, এই প্রকৃতির বর্ণনা প্রকৃতিকে আরো নিবিড়ভাবে দেখার জন্য খুবই মানে উপযোগী আরকি। আর পাশাপাশি আমাদের পাঠ্য বইতে অনেক ধরনের গল্প থাকে। তার মধ্যে ভ্রমণ কাহিনী একটা বিশেষ ধরনের গল্প। ভ্রমণ কাহিনীর মাধ্যমে আমরা যে জায়গায় কখনো যাইনি, সেই জায়গা সম্পর্কেও জানতে পারি। কিংবা আমরা আফগানিস্তানে কখনো যাইনি। কিন্তু মুস্তফা আলীর গল্প শুনে আমরা আফগানিস্তানে কি, কি হচ্ছে, কোন পাহাড়ের কোথায় বরফ জমে আর সেখান থেকে তারা ফালুদা বানায়, সেসব গল্প কিন্তু আমরা জানি। আমরা সাবরিনা আপুর কাছে জানতে চাই যে আমি যতদূর জানি আপনি ভ্রমণপ্রিয় মানুষ। আপনি বিভিন্ন জায়গায় ভ্রমণ করে থাকেন এবং আমাদের পাঠ্য বইয়ে ভ্রমণ সম্পর্কিত যে আ গল্পগুলা আছে, ভ্রমণ কাহিনী যেগুলো আছে, এগুলো আসলে আমাদের ভ্রমণের দৃষ্টিভঙ্গিকে কতটা প্রসারিত করে এবং আপনার সবচেয়ে প্রিয় যে ভ্রমণ কাহিনী সেটি কোনটি এবং সেটি পড়ে আপনার কোথায় যেতে ইচ্ছে করে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। একই সাথে অনেকগুলো প্রশ্ন যে কিভাবে আসলে আমাদেরকে প্রভাবিত করে বা আমার পছন্দের ভ্রমণ কাহিনী কোনটি? মূলত আমার পছন্দের ভ্রমণ কাহিনী যদি আমি একটা উল্লেখ করতে চাই, এটা আমার জন্য একটু কঠিন হবে। তবে সুনীল গঙ্গোপাধ্যায়ের 'ছবির দেশে কবিতার দেশে' এই ভ্রমণ কাহিনীটা আমার কাছে ভালো লেগেছে। তবে শুধু যে আমি ভ্রমণ কাহিনী পড়েই কোনো একটা জায়গায় ভ্রমণের প্রতি আকাঙ্ক্ষা বা আকর্ষণ সৃষ্টি করেছি, ব্যাপারটা কিন্তু তা না।
আমি যখন কোনো একটা গল্প পড়ি বা আমি যখন কোনো হচ্ছে একটা কবিতার মধ্যেও যখন কোনো স্থান বা কোনো স্থানের মানুষের বিশেষ কোনো বর্ণনা পাই, সেটাও কিন্তু আমাকে অনেক আকর্ষিত করেছে ওই জায়গাটা ঘোরার প্রতি। যেমন আমি যখন ছোট ছিলাম, আমরা সম্ভবত ক্লাস 6-এ থাকতে মংডুর পথে, এটা আমাদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত ছিল, এখনো সম্ভবত 6ষ্ঠ শ্রেণীতে এটা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত আছে। সো ওই মংডুর পথেটা যখন পড়েছি, বিপ্রদাস বড়ুয়া আসলে যেভাবে মংডুর বর্ণনা, মংডুর নারীরা কিভাবে আসলে তাকে নুডলস বানিয়ে সার্ভ করছে, এই বর্ণনাগুলো যখন দিয়েছে, তখন শুধু যে আমার মিয়ানমার বা মংডু এটার প্রতি আকর্ষণ লাভ করেছি তা না। আমার মানে বাসায় যত মজা করে নুডলস খাই না কেন, আমার কাছে মনে হচ্ছে ওই রকম জায়গায় থেকে ওইখানের নুডলসটা না জানি কি স্বর্গীয় একটা ব্যাপার। এরপর যখন আরেকটু আস্তে 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 বড় হচ্ছি, তারপর আমি যখন 9ম শ্রেণীতে উঠছি, তখন আমি যখন প্রবাস বন্ধু পড়ছি সৈয়দ মুস্তফা আলী, তখন ওইটা পড়ে আমার কাছে ওই যে আপনি যেমনটা বললেন যে পাগমান পাহাড় বা হচ্ছে এই যে ফালুদা, এগুলোর প্রতি একটা আকর্ষণ তৈরি হচ্ছে যে বাসায় বা আমি এখানে নিজের বানানো বা যে কোনো রেস্টুরেন্টে যে ফালুদা খাই, সেটার স্বাদের সাথে মনে হয় যেন ওই ফালুদার কোনো একটা বিশেষত্ব আছে। হয়তো বা খেতে গেলে দেখা যাবে যে আমি যেটা খাচ্ছি সেটা বেটার, কিন্তু ইনভায়রনমেন্টটা ম্যাটার করে, এবং যেভাবে আসলে সৈয়দ মুস্তফা আলী ফুটিয়ে তুলেছেন সেটা খুব চমৎকার। তারপর আরেকটু বড় হওয়ার পরে, এখন যখন আমরা স্টুডেন্টদেরকে পড়াই এইচএসসি লেভেলে এসে, ওরা যখন পড়ছে হচ্ছে গন্তব্য কাবুল, সেটা দেখার পর আমার কাছে মনে হচ্ছে যে আমার জীবনে একবার কাবুলে যাওয়া লাগবে, বা কাবুলে না হোক অ্যাটলিস্ট খাইবার পাসে আমার যাওয়া লাগবে। খাইবার পাস অতিক্রম করার যে রাস্তাটা অনেক কঠিন, আমার কাছে মনে হচ্ছে এখানে অনেক অ্যাডভেঞ্চার আছে, এখানে আমি যখন যাব আমাকে ওনার মতো এরকম ফেস করতে হবে এবং যান হাতে নিয়ে আমাকে হচ্ছে এই জায়গাগুলো পার করতে হবে। তো শুধু যে ভ্রমণ কাহিনী পড়েই আসলে আমি একটা জায়গার প্রতি বা একটা দেশের প্রতি বা একটা স্থানের প্রতি ভ্রমণের আকর্ষণ লাভ করি তা না, যে কোনো গল্প আমাকে হচ্ছে আকর্ষণ করে। বিশেষ করে আমি যদি আমার ছোটবেলার কথা বলি, আমি যখন স্কুলে পড়ি, আমাদের সময় তিন গোয়েন্দা অনেক প্রচলিত একটা গল্পের বই ছিল। তো তিন গোয়েন্দা তো অনেকেই লিখেছেন, বাট আমার হচ্ছে রকিব হাসানেরটা অনেক পছন্দ। সো এটার ভূমিকা একদম শুরুর দিকে যখন হচ্ছে কিশোর পাশা নিজেদের পরিচয় দেয় যে হ্যালো কিশোর বন্ধুরা, আমি কিশোর পাশা বলছি, তারপর হচ্ছে আমি রকিবেজ থেকে, তারপর হচ্ছে জায়গাটা আমেরিকার লস অ্যাঞ্জেলেসে, প্রশান্ত মহাসাগরের তীরে, হলিউড থেকে মাত্র কয়েক মাইল দূরে, এরকম করে ও যখন ওর জায়গার বর্ণনাটা দিচ্ছে, আমি এখন বড়বেলায় এসেও যখন আমেরিকা, লস অ্যাঞ্জেলেস, তারপর হচ্ছে হলিউড, এই নামগুলো শুনি, আমার কাছে মনে হয় যে আমি আসলে ওই তিন গোয়েন্দার ওই জায়গা থেকে আমি হচ্ছে রিলেট করতে পারতেছি। সো ভ্রমণ কাহিনী, শুধু যে ভ্রমণ কাহিনী পড়েই আমার আসলে ভ্রমণের আগ্রহ জন্মায় ব্যাপারটা তা না। আমি আমার কারিকুলামের পারপাসে যখনই কোনো গল্প, কোনো কবিতা এরকম পড়েছি, তখনই আমার কাছে মনে হয়েছে যে না, আমার ওই জায়গাটা একবার হলে যেতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে আপনি যেটা বললেন যে এটা পড়ে আসলে মানে আমাদের দৃষ্টিকে প্রসারিত করতে ভ্রমণ কাহিনী আসলে কতটা তাৎপর্য মানে বহন করে, এরকম একটা ব্যাপার। তো এখানে হচ্ছে যে আমরা যত আসলে পড়বো বা যত আসলে জানবো, ভ্রমণ কাহিনী পড়া বলি বা গল্প কবিতা বলি, সেটা যে শুধু আমাদের দেখার দৃষ্টিকে প্রসারিত করে তা কিন্তু না, জানার দৃষ্টিকে প্রসারিত করে বা আমার ভাবার দৃষ্টিকে প্রসারিত করে। ভাবার দৃষ্টিকে কিভাবে প্রসারিত করে? ফর এক্সাম্পল, আমরা এখন যেটা করি যে এখন তো ইউটিউবের যুগ, আমাদের ট্রাভেল ভ্লগ যেটা, সেটা অনেক বেশি প্রচলিত। তো এখনকার সময়ে আমরা বা আরেকটু যারা ইয়াং জেনারেশন আছে, আমিও ইয়াং বাট আরেকটু যারা ইয়াং জেনারেশন আছে, তাদের ক্ষেত্রে ট্রাভেল ভ্লগ দেখাটার প্রতি আকর্ষণটা বেশি পড়ার থেকে। এটা একদম ধ্রুব সত্য যে তারা আসলে যেটা দেখে ফেলতে পারছে তারা সেটা পড়তে চায় না। বাট আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে বা আমার ব্যক্তিগত যেই বিচার, সেটা হচ্ছে আমি যখন একটা ট্রাভেল ভ্লগ দেখি, আমি ট্রাভেল ভ্লগটা দেখছি ওই ভ্লগারের দৃষ্টিভঙ্গি থেকে। উনি আমাকে একটা জিনিস যেভাবে পজিটিভলি প্রেজেন্ট করতেছেন, আমার দৃষ্টিতে সেটা পজিটিভ হয়ে যাচ্ছে। উনি একটা জিনিস যদি নেতিবাচকভাবে আমার সামনে প্রেজেন্ট করেন, সেটা আমার কাছে নেতিবাচক হয়ে যাচ্ছে। আপনি বলতে পারেন যে একটা গল্প বা উপন্যাস বা একটা ভ্রমণ কাহিনী যখন পড়ি, সেখানেও তো ঔপন্যাসিকের বা লেখকের দৃষ্টিভঙ্গি থাকে। তবে যেহেতু এটা আমি ভিজুয়ালাইজ করতে পারছি না, লেখাটা আমরা কিন্তু পড়ি, কিন্তু ভিজুয়ালাইজের ক্ষেত্রে বা এটা কল্পনার যে ব্যাপারটা, সেটা আমার কাছে থাকছে। যেমন আমি যখন অপরিচিত গল্পটা ক্লাসে পড়াই, স্টুডেন্টরা আমাদেরকে শেষে দিয়ে এসে সবাই, আপনারা সবাই হয়তো আমার সাথে একমত পোষণ করবেন যে স্টুডেন্টদের একটা কমন প্রশ্ন, আপু বা ভাইয়া শেষে কি হয়, শেষে কি হচ্ছে, কল্যাণী আর অনুপমের কখনো মিল হয় কিনা, ওদের কি শেষে বিয়ে হয় কিনা, বা কোন একটা এন্ডিং ওরা জানতে চায়। আমার মনে হয় এটা হচ্ছে ইন্ডিয়ান সিরিয়ালের প্রভাব। কারণ ইন্ডিয়ান সিরিয়ালে তো একদম ক্যারেক্টার বাচ্চা থেকে শুরু করে ক্যারেক্টার বৃদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত, এখন আমাদের এই দর্শক সমাজ কিন্তু সবকিছু চিরজীবন ধরে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। এখন ওই যে সিরিয়ালে একটা দেখাইছে বাচ্চা 8 বছর ক্যারেক্টার, পরবর্তী দেখা গেছে 5 বছর পরে ওই ক্যারেক্টারের বয়স হচ্ছে 35। তো এই যে চলতেছে আজীবন ধরে, শুরু হয়েছে কিন্তু শেষ নাই। তা আমাদের স্টুডেন্ট সমাজ কিন্তু ওইটাকে খুব স্বাভাবিকভাবে নিয়ে নিছে। তারাও জানতে চায় যে কল্যাণের সাথে অনুপমের বিয়ে হইলো কিনা, বাচ্চা কাচ্চা কয়টা হইলো, সংসার কিভাবে চললো। আমার মনে হয় ওই জায়গা থেকে তারা প্রশ্নগুলো হতে পারে। এখানে আমি একটু যুক্ত করি। জি ভাইয়া। তোমরা কেন ভুলে যাও, রবি ঠাকুর নিজেই বলেছেন ছোট গল্প হচ্ছে শেষ হয়েও হইল না শেষ। সে তো এটা রেখে দেওয়ার চেষ্টাই করছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো শেষ হয়ে হইল না শেষ, এখানে যে আমাদের পাঠকদের একটা কল্পনার জায়গা আমরা পাই, সেটা কিন্তু আসলে ট্রাভেল ভ্লগ পড়ে আমি পাই না,
বা আমি ট্রাভেল ব্লগ দেখে আসলে কল্পনার জায়গাটা পাই না। তো এই জন্য আমার কাছে মনে হয় যে শুধু ভ্রমণ কাহিনী এমনটাই না, আমরা কোনো গল্প উপন্যাস বা কবিতা পড়েও আসলে একটা জায়গা সম্পর্কে আকর্ষণ অনুভব করতে পারি এবং ওখানে নিজেকে কল্পনা করার একটা সুযোগ থাকে, যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় ট্রাভেল ব্লগের ক্ষেত্রে থাকে না। তো এই আর কি, আমার কাছে আসলে মনে হয় যে আমাদের পাঠ্যপুস্তকে যে আসলে ভ্রমণ কাহিনীগুলো রাখা হয় বা এর খণ্ডাংশ রাখা হয়, এটা আমাদের মধ্যে ভ্রমণের যেই আকর্ষণ আছে সেটাকে বাড়াতে সহযোগিতা করে এবং একই সাথে অনেক কিছু জানতে আমাদেরকে সহযোগিতা করে। আমি সাবরিনার একটা ওয়ার্ড টেনে নেই, যেমন সাবরিনা বলেছে জানতে। তো আমি যখন সাজেক গেলাম, সাজেক থেকে আমি একটা ভালো শিক্ষা লাভ করলাম। গিয়ে দেখলাম সাজেকের এখানে এদের কিন্তু পানির একটা খুব কষ্ট। এদের পানি নেই, বিদ্যুতের একটা কষ্ট। পানি আনতে হয় সেই ২ কিলোমিটার ৪ কিলোমিটার দূরে নিচের কোনো পাহাড় থেকে। এই যে অনেক কষ্ট। তো এদের এই যে কষ্টের জীবন, এই কষ্টের জীবন দেখার পর আমার এক সময় মনে হইলো যে আমি কত সুখে আছি। যে আমার এই পানির কষ্ট নেই, বিদ্যুতের কষ্ট নেই, এ জাতীয় কোনো সমস্যা নেই। তো এভাবে একসময় নিজের আক্ষেপ থাকতো যে নিজের জীবন নিয়ে টুকটাক হতাশ। কিন্তু এই সাজেকে যাওয়ার পর যখন তাদের জীবনটা আমি দেখলাম, তখন আমার হতাশা কিন্তু অনেকটাই মিটে গেল। এই ভ্রমণ কাহিনী মানুষকে প্রকৃতি দেখায়, সৌন্দর্য দেখায়, শিক্ষা দেয়। সব ধরনের এই উপকার আছে এই ভ্রমণের হ্যাঁ, মাধ্যমে। আমিও আপনার সাথে একটু এড করতে চাই। তো আমি যখন হচ্ছে তাজিংডং এ গিয়েছিলাম, সো ওখানে যাওয়ার সময় যে রাস্তাটা, ওদের যে সার্ভাইভাল প্রসেস বা ওদের যে হচ্ছে আমরা আমাদের কাছে মানে খাবার বা অন্যান্য মানে বাসস্থান বা হচ্ছে জীবনযাপনে একটা বিলাসিতা আমাদের কাছে থাকে যে আমি আমার কাছে খাবারের একটা জিনিস আছে, আমার আরো ২-৪ টা জিনিস লাগবে। বাট ওইখানের মানুষগুলো পাহাড়ে যারা থাকে, ওদের লাইফস্টাইলে আসলে ওদের যে অ্যাকচুয়াল যেগুলো আমাদের যেগুলোকে আমরা বলি বেসিক নিড, সে বেসিক নিড গুলোই ফিল আপ হয় না। বিলাসিতা তো অনেক দূরের কথা। তো ওদেরকে দেখলে আসলেই আমাদের মনে হয় যে আমাদের জীবনটা কত সহজ এবং হচ্ছে ওদের তুলনায় আমরা আসলে কত ভালো আছি। সো আমার কাছে মনে হয় যে আমাদের যখনই সুযোগ হয়, আমাদের থেকে যারা খারাপ আছে সেই মানুষগুলোর কাছাকাছি যাওয়া উচিত, যারা অনেক স্ট্রাগল করে। আমি ওখান থেকে যখন ঘুরে এসে যখন আমি রেগুলার লাইফের কোনো স্ট্রাগলে জ্যামে পড়ে থাকা থেকে শুরু করে অন্য কিছু নিয়ে আমি যখন আফসোস করতাম, তখন আমি একটু ভাবতাম যে আমি তো জাস্ট এই ২ ঘন্টা ১ ঘন্টার জ্যাম সহ্য করতেছি। ওইখানের মানুষগুলো তো এর থেকে ওরা তো জীবন নিয়ে যুদ্ধ করতেছে। ওরা একটা পানি পাওয়ার জন্য যুদ্ধ করতেছে। বা ওরা হচ্ছে একটা রোগ হচ্ছে, ট্রিটমেন্টের জন্য যাইতে পারতেছে না। এই ধরনের স্ট্রাগল গুলো যখন আসলে দেখি আমাদের জীবনের, আমার মনে হয় যে হতাশা বা এই যে দুঃখবোধ, এটা কিন্তু অনেকটা হুম। কমে যায়। অনেকটা কমে যায়। আমি আরেকটু যোগ করতে চাই এখানে। আমার ছোট বোনটা সাইকেল চেয়েছিল। তো যেহেতু আমার এলাকা শরীয়তপুর, আমি তাকে সাইকেল দিতে কিন্তু রাজি হই নাই। কারণ আমার এলাকায় সাইকেল চালানো এটা স্বাভাবিক ব্যাপার না। মেয়েরা সাইকেল চালাবে। কিন্তু আমি যখন একবার উত্তরবঙ্গে ভ্রমণে গেলাম, তখন আমি গিয়ে দেখলাম এক কলেজে এই স্টুডেন্টদের ৮০ ভাগ মেয়েরাই কিন্তু সবাই সাইকেল চালিয়ে, চালিয়ে তারপর তোমার কলেজে যায়। তো এত সাইকেল কলেজের মধ্যে দেখার পর, ওটা দেখার পর কিন্তু আমি ফিরে আসলাম। ফিরে আসার পর এই যে আমি একটা শিক্ষা লাভ করলাম উত্তরবঙ্গ ভ্রমণের পর, এরপর কিন্তু আমি আমার বোনটাকে সাইকেল কিনে দিলাম। তো যারা এরকম এই বোনকে বা মেয়েকে সাইকেল কিনে দিতে চান না, তাদের সকলকে আমি বলব যে একটু উত্তরে গিয়ে ভ্রমণ করে আসুন। ভ্রমণ করে এই বিষয়টা শিখে আসুন। তারপর দেখবেন যে কত সুন্দর স্মুথলি কত টাকা বেঁচে যাচ্ছে তাদের। যাওয়া আসার যে ইয়ের মধ্যে, গাড়ির মধ্যে যে একটা হ্যারাসমেন্ট থাকে সেটা থেকে তারা বেঁচে যাচ্ছে। স্বাধীনভাবে যাচ্ছে আসছে, স্বাধীন আবহাওয়া সে অনুভব করছে। তো এইভাবেই ভ্রমণ কাহিনীর মধ্যে আমাদের কিন্তু শেখার আছে অনেক। আমার কাছে মনে হয় যে ভাইয়া ভ্রমণ কাহিনীর ক্ষেত্রে যে আরেকটা ব্যাপার আমাদেরকে অনেক আকর্ষণ করে, সেটা হচ্ছে ভ্রমণ করতে গেলে একটা জায়গায় যখন আমরা ঘুরতে যাই, সেখানকার আতিথেয়তার যে ব্যাপারটা, সেটা কিন্তু আমাদের কাছে অনেক ইন্টারেস্টিং একটা বিষয়। যেমন আমরা যখন প্রবাস বন্ধুটা দেখি সৈয়দ মুস্তফা আলী, সেখানে আব্দুর রহমানের আতিথেয়তা যেটা, সেটা তো আসলে আমাদেরকে মুগ্ধ করেছে নাকি আসলে আমাদের লেখককে বিরক্ত করেছে, এটা বোঝা অনেক দায়। ওখানে খুব সুন্দর করে লেখক বলছেন যে কেউ যদি আসলে একজনের খাবার না করে ৩ জনের খাবার রান্না করে, তাহলে তাকে বকা যায়। কিন্তু সে যখন ৬ জনের খাবার পরিবেশন করে আবার বলে যে আরো আছে, তখন আসলে আমাদের কি করা উচিত, এরকম একটা ব্যাপার। আমার তারপরে মনে হয় রাইটার ওই জায়গায় কষ্টই পাইছেন, কারণ একটা লাইন আছে নিচে যে অল্প শোকে কাতর অধিক আর শোকে অধিক পাথর শোকে পাথর। পাথর ওনার অবস্থাটা আসলে অনেকটা এরকম অনেকটা হয়েছে। এরকম। তারপর উনারই আরেকটা লেখার যদি আমরা হচ্ছে একটু খেয়ে ধরি, আমাদের এইচএসসির স্টুডেন্টদের পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত গন্তব্য কাবুল, সেখানে আতিথেয়তার কথা যেরকম বলা হচ্ছে, তারপরে হচ্ছে পাশাপাশি ওই যে যাত্রাপথের যে বর্ণনাটা, যেমন খাইবার পাস দুর্গ পার করার যে অবস্থাটা যেখানে দেখানো হচ্ছে যে খাইবার পাস দুর্গ, তারপর পাঠানদের যেই অরাজকতা বা তখনকার তাদের যেই প্রভাব বা যে ভয়াবহতা, সেটাও কিন্তু আসলে আমাদেরকে পাঠানদের প্রতি বা খাইবার পাসের যে রাস্তাটা, গিরিপথটা, সেটার প্রতি কিন্তু অনেক আমাদেরকে অ্যাট্রাক্ট করে। যে এক্স্যাক্টলি। এবং জসিমউদ্দিনের যে বইগুলো, যে দেশে মানুষ বড়, হলদেপুরীর দেশে, ঠাকুরবাড়ির হ্যাঁ আঙিনায় ঠাকুরবাড়ির অসাধারণ বই। আঙিনায়, তো এই বইগুলো যদি আমরা পড়ি, জসিমউদ্দিনের একটা জায়গায় একটা এক্সপিরিয়েন্স আছে এরকম, আমি অনেক আগে পড়ছিলাম এটা, দেশের বাইরে যে আমাদের সাথে তাদের কালচার চিন্তার পার্থক্যটা কেমন।
একটা ছোট্ট ছেলেকে বাচ্চা ছেলে তাকে কাজ করতে দিয়েছিল এক জায়গায়, এবং ওই ছেলে একসময় তার সাথে পরিচয় হয়ে গেলে জসীমউদ্দিনকে একটা বিশেষ ফাংশনে তাদের বাড়িতে ইনভাইট করছিল যে আপনি আসবেন। তো জসীমউদ্দিন ভাবছে তার সাথে যে লোক ছিল আর তারা যাবে, যে যেহেতু এখানে পার্ট টাইম এসে কাজ করে হয়তো ওই রকম বিত্তশালী ঘরের ছেলে সে না, তার জন্য কি গিফট নেওয়া যায়, কিছুটা গিফট নিয়ে তারা গেলেন। গিয়ে যেটা দেখলেন যে ওই বাড়িতে এত বিশাল একটা অনুষ্ঠান, এত বড় তার আয়োজন, এবং তাদের যে সিচুয়েশন, তাদের যে ফাইন্যান্সিয়াল যে ক্যাপাসিটি, এটা দেখে উনি অবাক হয়ে গেলেন। উনি ভাবলেন যে আমি এখন যে গিফট নিয়ে আসছি, মানে আমি যদি তাকে দেই তাহলে একটা সমস্যা, যদি না দিই তাহলে আরেকটা সমস্যা, না দিলে আমি গিফট দিলাম না, আর দিলে ওই সার্বিক সিচুয়েশনের সাথে এই ফাংশনের যে ক্যালিবার তার সাথে আমার গিফট যাবে না। তো এই যে চিন্তাগত যে পার্থক্যটা, আমরা শুনছি কি বারাক ওবামার মেয়েও কিন্তু কাজ করতো একটা রেস্টুরেন্টে, এবং এটা তার হচ্ছে স্কুল পাঠ্যক্রমের অংশ হিসেবে। সো যে দেশে মানুষ বড় বা বাইরের যে চিন্তা ভাবনাগুলো, তারা কিভাবে জীবনকে দেখে, একটা বিত্তশালী ঘরের ছেলে কাজ করতে আসছে তো, এবং আমি ভাবতেছি সে হয়তো বা অতটা মানে ক্যাপাবল না ফাইন্যান্সিয়ালি। তো এই যে নতুন দর্শনের সাথে পরিচয় হওয়া, নতুন সমাজ ব্যবস্থাকে এক্সপ্লোর করতে পারা, এটা আসলে ভ্রমণ কাহিনী ছাড়া সম্ভব না। ভাই শুধু ভ্রমণ কাহিনী না, আমাদের এই যে ইন্টারের যে পাঠ্য অন্তর্ভুক্ত আছে নেকলেস গল্পটা, একটা অনুবাদ গল্প। নেকলেস থেকেও কিন্তু আসলে আমাদের অনেক কিছু শেখার আছে। সেখানকার কালচার, ওদের ওই যে বল নাচ থেকে শুরু করে আমাদের কাছে ব্যাপারটা একটু কেমন জানি রাখতে পারে, কিন্তু ওদের কালচারটাই কিন্তু এরকম যে ওরা কালচারটা সেলিব্রেট এরকম, করবে এভাবে। এক্স্যাক্টলি, হ্যাঁ। এবং ওখান থেকে শিক্ষণীয় একটা ব্যাপার আছে। দেখেন এটা অন্তর্ভুক্ত করা হয়েছে, যেমন আপনারা বলছিলেন যে বয়স অনুযায়ী, আমাদের বয়সের পার্থক্য অনুযায়ী, আমাদের বয়সের যে চাহিদা, সে চাহিদা অনুযায়ী সিলেবাস ভুক্ত করা হয় গল্পকে। সো নেকলেস গল্পটা থেকেও কিন্তু আমাদের শেখার আছে, কারণ 100%। নেকলেস যারা পড়ছে ওরা কিন্তু আর কিছু বছরের মধ্যে ওরা কিন্তু ওদের দাম্পত্য জীবনে প্রবেশ করবে। তো সেখানে আসলে ওদের যে বিলাসিতার থেকে যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা, সেটার একটা সুন্দর মেসেজ আমাদেরকে দেয়। রবীন্দ্রনাথ ঐকতান কবিতার মধ্যে একটা বিখ্যাত কথা কিন্তু বলছেন, হুম। কবিতাটা ওদের সিলেবাসে ছিল, এখন তো সোনার তরী। হ্যাঁ। উনি ওইখানে বলছেন এই কথাটা, যে আমি যেখানে যেতে পারি নাই সেটাকে জানার জন্য ভ্রমণ কাহিনীগুলো পড়ি, তাই যেথা পাই গ্রন্থ চিত্রময়ী চিত্রময়ী বর্ণনার বর্ণনার বাণী কুড়াইয়া কুড়াইয়া আনি। আনি। আবার লিখছে জ্ঞানের হ্যাঁ, দীনতা সেই পূর্ণ সেই জ্ঞানের সেই দীনতা ক্ষোভে আপনার মনে। তিনি পড়েন গ্রন্থ যেখানে আছে ভ্রমণ বৃত্তান্ত। তারপরে বলছেন দোলাল যেটা বলছিল, জ্ঞানের দীনতা আপনার মনে পূরণ করিয়া লই যত পারি ভিক্ষালব্ধ ধনে। তো রবি ঠাকুর কিন্তু এই কবিতা লিখছেন একবারে শেষ বয়সে, জন্মদিনে কিন্তু তার শেষ সময়ের বই, শেষ কাব্যগ্রন্থ শেষ কাব্যগ্রন্থের কয়েকটা আগে আর কি। এখন তা- যদি আচ্ছা, আমরা বলো, ধরে নেই কালচার। যে রবি ঠাকুর তার তো ৮০ বছর বয়সে মৃত্যু হয়, ৭৫ বছর বয়সের পরেও যদি তিনি সেটা লিখে থাকেন, তাহলে একদম শেষ সময়ে গিয়ে রবীন্দ্রনাথের মতো একজন মানুষের কি দারুণ উপলব্ধি, যেটা পাই চিত্রময়ী বর্ণনার বাণী কুড়াইয়া আনি। আবার বলছেন যে ভিক্ষালব্ধ ধনে তিনি নিজেকে কি করেন, সমৃদ্ধ করেন। তো ভ্রমণ কাহিনীর যে গুরুত্ব, বা এটা যে আমাদেরকে সাপেক্ষতা চিন্তা করতে বা ভাবতে শেখায়, বা সাবিনা যেটা বলছিল তাজিংনন যাওয়ার পরে তার যে ফিলোসফির চেঞ্জ, জীবনের উপলব্ধি হ্যাঁ, change হয়ে একদিন গেল। ছিল না জুতা চরণ যুগলে, দহিল হৃদয় মন সেই খোবানলে। ধীরে ধীরে চুপি চুপি তাই না? দুঃখাকুল মনে জি ভাই। গেলাম ভজনালয়ে ভোজনালয়ে ভোজন কারণে। ভজন কারণে দেখি সেটা একজন পদ নাহি তাহার, অমনি জুতার খ্যাত ঘুচিল আমার। ঘুচিল আমার। তো ওইটা অর্থাৎ একদম তুমি শেষ একটা লাইনটা, বিয়ের অনুষ্ঠান এটা- ভ্রমণ করেও তুমি শিখতে এটা পারো। শেষ লাইনটা কিন্তু আরো মানে শিক্ষা দেয় আরো যে মর্মান্তিক হ্যাঁ, ব্যাপার। যে অন্যের দুঃখের কথা করিলে চিন্তন, নিজের দুঃখ আর থাকে কতক্ষণ। তো নিজের জুতা নাই এই জন্য তার কষ্ট, সে যখন দেখলো আরেকজনের পা নাই তখন তখন তার বুঝতে কষ্ট পারলো যে বুঝে আমি গেল। তো জুতা কিনলেই হবে, আর ওর তো সারা মানে পৃথিবীর সমস্ত জুতা ওকে দিয়ে দিলে সে পড়তে পারবে না। পড়তে পারবে। তো এই যে আরেকজনের সাপেক্ষে নিজেকে ভাবা, এটা কিন্তু নিজের মধ্যে একটা সেলফ স্যাটিসফ্যাকশন তৈরি করে। চমৎকার ভাই। রবীন্দ্রনাথের এখানে কথা আমরা আরেকটু তোমার প্রশ্নটার জানি। মধ্যে আর ১ মিনিট আমি একটু ঢুকতে চাই। সেটা হচ্ছে সোনার তরী কিন্তু ভ্রমণ কাহিনীরই ফসল। রবীন্দ্রনাথ ঠাকুর তখন কিন্তু নৌকায় করে ভ্রমণ করছিলেন পদ্মা নদীতে। তিনি পদ্মা নদীতে তার যে নৌকাটাকে বজরা বলা হতো, সেই বজরায় তিনি থাকতেন, খাইতেন, ঘুমাতেন। এরপর সেই বজরায় তিনি মাসের পর মাস থাকতেন, খাইতেন, ঘুমাতেন। সেই বজরায় যখন একটা দ্বীপ সদৃশ তোমার ওই ধান ক্ষেতের পাশে গিয়ে পৌঁছালো, তখন কিন্তু সেই ভ্রমণ থেকেই তিনি এই দৃশ্যটা দেখলেন যে তোমার কি করছে, ওই একদল যারা তোমার কৃষক তারা ধান কেটে রাখছে, আরেকজন এসে কি করলো ধানটা নিয়ে গেল। তাহলে এই যে তার একটা ফিলোসফি যে ধানের মূল্য আছে, মানুষের মূল্য নাই। কর্মের মূল্য আছে, মানুষের মূল্য নাই। সেটাও রবীন্দ্রনাথ ঠাকুর শিখেছেন কি থেকে? ভ্রমণ এই থেকে। ভ্রমণ থেকে। চমৎকার ভাই। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের এই ভ্রমণ গল্পগুলো শুনি এবং আমরা জানি তিনি সেই সময় যখন বিমানের ওই রকমের প্রচলন ছিল না কিংবা যাতায়াতের অত ভালো ব্যবস্থা ছিল না। তিনি কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে গেছেন এবং আর্জেন্টিনায় মনে হয় খুব সম্ভবত তিনি ৩২ টা দেশ ভ্রমণ করেছিলেন। ৩২ টা দেশ ভ্রমণ করেছেন। অথচ আমার পাসপোর্টে এখনো সিল পড়ে নাই। খুবই দুঃখজনক ব্যাপার। কিন্তু আমরা এখান থেকে আসলে অনুপ্রেরণা পেতে পারি আসলে। আর
আমরা যখন ভ্রমণ কাহিনী পড়ছিলাম, মুস্তফা আলীর কথা বললাম। তিনি তার বর্ণনা চমৎকার রসালো। মানে পড়তে, পড়তে হাসতে একদম পেটে এবং খিল লেগে যায় কিছু এরকম একটা ক্ষেত্রে ব্যাপার। খুব উচ্চ লেভেলের হিউমার না থাকলে হ্যাঁ। মুস্তাফা আলীর লেখা সবাই বুঝবেও না। ধরতে পারবে না। হ্যাঁ, 9-10 এ তার যে লেখা বা ইন্টারমিডিয়েট এখন যে লেখা, ওখানে এত উচ্চ লেভেলের হিউমার আছে। যেমন আ শুনতে পাই ফ্রান্সের প্রেম আর ইংল্যান্ডের প্রেম নিয়ে তিনি যে কম্পেয়ার করে বলছেন যে শুনতে পাই যে ফ্রান্সে কি বলে ইংল্যান্ডে নাকি একবার হয়েছিল ভিক্টোরিয়া আলবার্ট আতাত। আর শুনতে পাই ফ্রান্সে নাকি হয় নীতি ঘরে। তো এটা বোঝার জন্য, এটা জানার জন্য যে হিউমার লাগে এবং এটা বোঝার জন্য যে জ্ঞান লাগে এটা কিন্তু সবার থাকেও না। হিস্ট্রিক্যাল একটা নলেজ হ্যাঁ, দরকার। দরকার। তো কাউসার ভাইয়ের কাছে আমি এই বিষয়টা একটু জানতে চাই যে আমরা সাহিত্যিকদের যে ছবি দেখি, রবীন্দ্রনাথের যে গুগল থেকে আমরা ছবি পাই, হুম। নজরুলের যে ছবি পাই, আরো সবার যে ছবি পাই, এদের দেখলে মনে হয় খুব গম্ভীর মানুষ। আর কবিতাগুলো লিখেছে কি মর্মান্তিক কবিতা, অপরিচিতা গল্প লিখেছে, কি এক বিষাদময়। আসলে তারা কি ব্যক্তি জীবনেও আমাদের লেখক, সাহিত্যিকরা এরকম গম্ভীর ছিলেন? নাকি তাদের জীবনেও আনন্দ ছিল? তাদেরকে সবসময় গম্ভীর মনে হয়। বিশেষ করে জীবনানন্দ দাশ। মনে হয় এই লোকটা সবসময় কান্নাকাটি করত। মানে তার পকেটে সবসময় টিস্যু থাকতো। এরকম একটা ব্যাপার। এত দুঃখ তার কবিতায়, এত বিষাদময়তা তার কবিতায়। তো গাজর ভাই, আপনার কাছ থেকে একটু শুনবো যে আমাদের সাহিত্যিকদের ভেতরের আ আনন্দের যে কাহিনীগুলা, তাদের জীবনে ঘটে যাওয়া কিছু আনন্দের গল্প। ধন্যবাদ রাহাত। আসলে কি কবি এবং সাহিত্যিক তার যে মনোজগৎটা এটা কিন্তু তার জীবনের অভিজ্ঞতা থেকে তৈরি হয়। অনেক ক্ষেত্রে আমরা এটাকে রিলেট করতে পারবো। আমরা যে নজরুলের কবিতায় এত আগুন, এত বিদ্রোহ, এত যুদ্ধ, এত যে ফৌজদারির কথাবার্তা শুনি, তার পেছনে যদি যাই তাহলে নজরুলের ছোটবেলাটা, তার শৈশবকাল, তার যুদ্ধে যাওয়া, তার জীবনের যে অভিজ্ঞতা, ওগুলোই কিন্তু তার কলমের মাধ্যমে আগুন বের করে নিয়ে আসছে। আবার যদি আমরা রবীন্দ্রনাথের মধ্যে দেখি এত রোমান্স, এত কল্পনাপ্রিয়তা, এটা কিন্তু একটু ভিন্ন। রবীন্দ্রনাথ প্রতিবাদ করেন না এমন না, প্রতিবাদ করছেন। প্রতিবাদের ভাষাটাও কিন্তু অনেক সফট। নজরুলের মতো এমন না, আমি মানি না কো কোনো আইন, আমি হল বলরাম স্কন্ধে, উপরে ফেলিব অধীন বিশ্ব অবহেলে কি বলে সৃষ্টির নবসৃষ্টির নব মহানন্দে। আনন্দে। হুম। তো এই যে কথা নজরুলের বলার যে ঢং আর রবীন্দ্রনাথের বলার যে ঢং পার্থক্য আছে। এটা আমার মনে হয় অন্যান্য কবিদের জীবন থেকে আমি যতটুকু বুঝতে পারছি যে তাদের চিন্তার বা তাদের মনোজগতের যে জায়গাটা তাদের লাইফের এক্সপেরিয়েন্স থেকে এটা তৈরি হয়। সেকেন্ড যদি বলি, তাদের লাইফে আনন্দ নাই এমন না, আনন্দ আছে, তাদের লাইফে কষ্টও আছে। তারা আমাদের মতোই মানুষ, কিন্তু সব ক্ষেত্রে আমাদের সাথে হয়তোবা মিলবে না। আমি তো একটু আনন্দের কথা যদি উল্লেখ করি আরকি। জসীমউদ্দিনকে আমি খুব পছন্দ করি। জসীমউদ্দিনের বিয়ের ঘটনা কিন্তু খুব দারুণ। উনি যখন বিয়ে করেন তখন তার বয়স কিন্তু ৩৫ এর বেশি। ৩৫? হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন তিনি লেকচারার। আমরা জানি ঢাবিতে উনার প্রফেশনটা ছিল ১৯৩৮ থেকে ৪২, ৪৩, ৪৪ এই সময়টা। ৫-৬ বছরের মতো। তো ৩৫ এর বেশি তার বয়স, কিন্তু যাকে বিয়ে করেছিলেন মমতাজ, যাকে তিনি আদর করে রাখতেন মণিমালা, তার বয়স কিন্তু তখন ১৫ এর কম। অর্থাৎ ২০ বছরের মতো গ্যাপ, ক্লাস 9 এ পড়েন। তো বিশ্ববিদ্যালয়ের একজন কেমিস্ট্রির টিচার খুব সম্ভবত ওই মমতাজের নানার সাথে পরিচয় করে দিয়েছিলেন জসীমউদ্দিনকে। মমতাজের যে নানা মৌলভী ইদ্রিস সাহেব, উনিও কবিতা-টবিতা লিখতেন। তো উনি বলে যেমন আমি যদি দুলালকে পরিচয় করায় দেই, ওরকম আরকি। যে আপনার বাসায় একজন খুব ভালো মানুষ, গুণী মানুষকে নিয়ে আসবো। বলে তিনি জসীমউদ্দিনকে নিয়ে গেছিলেন, পরিচয় করায় দিয়েছিলেন। অর্থাৎ মমতাজের নানার সাথে মানে জসীমউদ্দিনের যিনি নানা শ্বশুর, তার সাথে জসীমউদ্দিনের পরিচয় করায় দেন। তো দুজনেই তো কবি। জসীমউদ্দিনও কবি, আবার মৌলভী ইদ্রিস সাহেবও তখন কবি। দুজনের মধ্যে পরিচয় হয়, কথোপকথন হয়। একজন আরেকজনকে খুব বুঝতে পারে। ওখানে তিনি মমতাজকে দেখেন এবং দেখে তার ভালো লাগে। তাকে তিনি বিয়ে করবেন, প্রস্তাব পাঠাইলেন। প্রস্তাব পাঠানোর পরে মমতাজের বাবা, যিনি হাই স্কুলের টিচার ছিলেন, উনি বলছেন যে, "না, এই ছেলে কবি, এর তো কোনো ফিউচার নাই। এ সারারাত গান গায়, ভাবের গান, মুর্শিদি গান, আধ্যাত্মিক গান, গানের আসরে গড়াগড়ি দেয়, কান্নাকাটি করে। এই ছেলে কালো, এত বড় লম্বা ছেলে, তার কাছে আমি আমার মেয়ে বিয়ে দিব না।" কিন্তু জসীমউদ্দিন নাছোড়বান্দা, উনি বিয়ে করবেন। মমতাজকে তিনি প্রেমের প্রস্তাবও দিয়েছিলেন তার কবিতার মাধ্যমে। এবং এই ছেলে যে আসলেই একটু মানে আমরা যেটাকে সাধারণ বাংলায় বলি আওলা টাইপের, এটা বোঝার জন্য মমতাজের নানা অর্থাৎ মৌলভী ইদ্রিস সাহেব একদিন জসীমউদ্দিন যেখানে থাকতেন সেই কোয়ার্টার এলাকায় ঘুরতে গেছিলেন। যে আমি একটু দেখতে চাই জসীমউদ্দিন আসলে কেমন। দেখা হলে জসীমউদ্দিন তাকে ঘরে নিয়ে আটকায় রাখছেন যে, "আপনি ওয়াদা দিয়ে যাওয়া লাগবে, আপনার নাত থেকে আমার কাছে বিয়ে দিবেন। না হলে আপনাকে ছাড়া হবে না।" ওখান থেকে তিনি ওয়াদা নেন। তারপরে কিন্তু পরবর্তীতে অনেক চেষ্টার পরে উনি বিয়ে করেন। এক প্রকার জোর করে, এবং ওই বিয়েতে কিন্তু জসীমউদ্দিনের যে শ্বশুর এবং শাশুড়ি তারা আসেন নাই। পরবর্তীতে তারা জসীমউদ্দিনকে অনেক ভালোবাসতেন।
আবার কষ্টের ঘটনা বা হাসির ঘটনা যদি রবীন্দ্রনাথের জীবন থেকে বলি, বিসর্জন নাটকে রবি ঠাকুর একবার ইয়াং চরিত্রে বৃদ্ধের ভূমিকা, আরেকবার বৃদ্ধ হওয়ার পরে ইয়াং এর ভূমিকা অ্যাক্টিং করছিলেন। তো ওখানে একদম শেষ দিকে যেখানে জয়সিংহ মারা যাবে আর রঘুপতি তার উপরে আছড়ে পড়বে, কান্নাকাটি করবে, তো তখন জয়সিংহের ভূমিকা হলো রবীন্দ্রনাথ আর রঘুপতির ভূমিকা হলো দীনেন্দ্রনাথ। দীনেন্দ্রনাথ হচ্ছে রবি ঠাকুরের নাতি হন সম্পর্কে। তো দীনবাবু বেশ মোটাসোটা ছিলেন। তো রবি ঠাকুর ওই জায়গায় জয়সিংহ মরে পড়ে গেছে আর দীনেন্দ্রনাথ আর্তচিৎকার করে তার উপরে পড়বে। তো আর্তচিৎকার করে পড়ছে, আহাজারি করে পড়ছেন তিনি, কিন্তু উঠতেছেন না। তখন রবি ঠাকুর বললেন, দেখ দিনু, তুই কিন্তু ভাবিস না আমি সত্যিই মরে গেছি, কারণ তুই যে আমার উপরে পড়ছিস আমার কিন্তু কষ্ট আরো হচ্ছে। বেশিক্ষণ থাকলে আসলেই হ্যাঁ, মরে আমি যাবো। আসলেই মরে যাব। মানে ওই দৃশ্য চলমান, এখন দীনবাবু কান্নাকাটি করবেন, উঠে যাবেন, কিন্তু উঠতেছেন না। তখন রবি ঠাকুর নিচ থেকে মরা অবস্থায়, চরিত্রের মরা অবস্থায় বলে উঠলেন, দেখ দিনু, তুই ভাবিসনি যে আমি সত্যিই মরে গেছি। তো তাদের জীবনও আছে। আবার যদি আমি আমাদের বিদ্রোহী কবি, প্রেমের কবি, দ্রোহের কবি নজরুলের জীবন থেকে যদি রিলেট করি, ফজিলাতুন্নেসা যাকে তিনি খুব করে চাইছিলেন কিন্তু পাননি। নজরুল প্রেমের প্রস্তাব দিয়েছেন আর প্রত্যাখ্যাত হয়েছেন এমন ঘটনা খুব বেশি না, বলতে গেলে একটাই, ফজিলাতুন্নেসা, ঢাবির যিনি প্রথম মুসলিম ছাত্রী ছিলেন। তো 1927, 28, 29 এই সময়ের কথা এগুলো। তো নজরুল যখন থেকে প্রস্তাব দিলেন, তিনি যখন প্রত্যাখ্যান করলেন, তার মন পাওয়ার জন্য নজরুল প্রচুর চেষ্টা করছে, কিন্তু কিছু হয় নাই আসলে রেজাল্ট। উনি যখন এটা হতে পারে মানে ফজিলাতুন্নেসা তাকে রিফিউজ করার একমাত্র কারণ, অথবা অন্য কারণও থাকতে পারে। তো নজরুল তখন খুব কষ্ট পাইছিলেন। ফজিলাতুন্নেসার কাজিন হইতেন কাজী মোতাহার হোসেন। তো মোতাহার হোসেন ছিলেন আবার নজরুলের বন্ধু। তো নজরুল অনেকগুলো চিঠি লিখতেন কাজী মোতাহার হোসেনকে, আর বলতেন যে তুমি পইরো, আরেকজনকেও দেখায়ও, আরেকজনের শরীর কেমন, সে কি এখন ওষুধ খায় ঠিক মতো। ওই জায়গায় একটা চিঠির শেষ দিকে গিয়ে নজরুল কষ্ট পায়, একদম মানে ক্ষতবিক্ষত হৃদয়ে লিখছেন ওই জায়গায়, কফোটা রক্তে এক ফোঁটা চোখের জল হয়, বলতে পারো বন্ধু। কত ভারী কথা। এবং তার এই অভিমানী মনের অনেকগুলো পরিচয় আমরা পাই, বিভিন্ন কবিতার মধ্যে আমরা পাই। তো তাদের জীবনে যে নাই এমন না। আবার দুলাল কিছুক্ষণ আগে বলছিলেন যে প্রকৃতিকে দেখা, কাছ থেকে দেখা, এটা জসিমউদ্দিনের লাইফে এই কথাটা হুবহু আমি কোট করে দেব, আছে। বিবিসিতে স্টুডেন্টরা চাইলে একটা সাক্ষাৎকার দেখতে পারে, বিবিসি বাংলা এখন আছে, অনেক ক্লাসে তোমাদের বলছি, তোমাদের দুলাল ভাইয়ের কথা সূত্র ধরেই বলি। জসিমউদ্দিন বলতেছেন এভাবে যে গাব গাছে যখন নতুন পাতা হয়, গাব গাছের পাতা কিন্তু লাল, একদম কড়া লাল না, মেরুন লালের একটু ডার্ক যেটা ওই রকম, তখন ওই গাছের যে সৌন্দর্য সেটা কেমন ওটা দেখার জন্য কতদিন আমি গিয়ে গাব গাছের নিচে দাঁড়ায় থাকছি। আবার বাঁশঝাড়ের ভিতর দিয়ে যখন বাতাস বয়ে যায়, পাতার সাথে পাতার যখন ঘর্ষণ হয়, সে যে একটা মধুর আওয়াজ, বাঁশঝাড়ের ভিতর দিয়ে বয়ে যাওয়া বাতাসের যে একটা অনুভূতি, সেটা বোঝার জন্য আমি কতদিন বাঁশঝাড়ে গিয়ে দাঁড়ায় থাকছি। মানে আমরা যদি চিন্তা করি স্বাভাবিক সেন্সে, আমরা এটা করবো কোনোদিনও? আমরা মানে কেউ গাব গাছের পাতা কেমন লাগে এটা দেখার জন্য টার্গেট করে গাব গাছের নিচে যাবে? মনে হয় না। আমরা হেঁটে চলে গেলাম, গাব গাছ দেখলাম, ওয়াও নাইস, সুন্দর, হয়তো এটুকুই। কিন্তু গাব গাছ দেখতে কেমন, বাঁশঝাড়ের ভিতর দিয়ে গেলে ওই বাতাস কেমন লাগে সেটা বোঝার জন্য সেই জায়গায় টার্গেট করে চলে যাওয়া, এগুলো হয়তো কবিদের দ্বারাই সম্ভব। তাদের মাঝে যে গাম্ভীর্য ছিল না এমন না, হাস্যরসও ছিল। নজরুল একবার সুফিয়া কামাল লিখছেন তার স্মৃতির লেখার মধ্যে। সুফিয়া কামাল তখন ছোট, উঠতি বয়স, দাদু বলে ডাকতেন নজরুলকে। তো সুফিয়া কামালের বাসায় না সরি নজরুলের কোনো একটা গানের আসরে সুফিয়া কামাল গেছেন ওইখানে। তো ব্রিটিশদের গুপ্তচর নজরুলের পিছু থাকতো তখন সবসময়। তো নজরুল সেখানে গান করে এক ফাঁকে বলে উঠলেন যে তুমি টিকটিকি, তুমি টিকটিকি, আমি জানি ঠিক ঠিকই। অর্থাৎ তুমি যে টিকটিকি আমি বুঝতে পারছি। টার্গেট করে বলেন গুপ্তচরকে। এই টিকটিকি মানে হচ্ছে গোয়েন্দা। গোয়েন্দা। গুপ্তচরকে তখন টিকটিকি বলা হতো। টিকটিকি বলা হতো। তো পরবর্তীতে ওই লোকটা একটু লজ্জা পাইছে, উঠে চলে গেছে আসর থেকে। আসর থেকে চলে গেলে পরবর্তী সুফিয়া কামাল বলছে, দাদু তুমি চিনলে কিভাবে? নজরুল বলেন, গায়ের গন্ধে, বড় কুটুম যে, অর্থাৎ পারফিউম টারফিউম মায়ের আসছে সরকারের লোক হয়তো বা কোনোভাবে তিনি ব্যঙ্গ করে বলছেন বড় কুটুম যে, গায়ের গন্ধেই বুঝতে পারছি। আবার যদি বিদ্যাসাগরের দিকে যাই, বিদ্যাসাগরের জীবন আমার দেখে মনে হয়েছে কোমলতা এবং কঠোরতা দুইটার একটা আশ্চর্য সম্মিলন। বিদ্যাসাগরের জীবনটা, উনি খুব গম্ভীর মানুষ, কিন্তু তার লেখার মধ্যেও হাস্যরস আছে। উনি যখন বিধবা বিবাহ চালু করতে চাইলেন, তার যখন সমালোচনা হইল, তখন তিনি লিখলেন অতি অল্প হইল, তার ছদ্মনাম ব্যবহার করে, কষ্টচিত উপযুক্ত ভাই পোষ্য, অর্থাৎ তোমরা যে আমার সমালোচনা করলে এটা তেমন কিছুই হইল না, বেশি করে করো। পরে আবার সমালোচনা হইল, তিনি আবার একটা বই লিখলেন, আবার অতি অল্প হইল। মানে ওনার মধ্যে হাস্যরস ছিল। আবার সেই বিদ্যাসাগরকে আমরা দেখি, তার মা যখন চিঠি লিখছে যে বাড়িতে বিয়ের অনুষ্ঠান, তোমাকে আসতে হবে, বিদ্যাসাগর সব কাজ ফেলাই দেয়া, মা আমাকে ডেকেছেন বলে তিনি চলে আসছেন কিন্তু। এবং রাতের বেলা এসে দেখলেন কোনো মাঝি নাই, খেয়াঘাটে কেউ নাই,
তো দামোদর নদী তিনি সাঁতরে পার হয়ে চলে আসছেন, আশা মাকে বলছেন যে মা দামোদর যে সাঁতরে পার হতে হলো। তো এই যে মাতৃভক্তি, এই যে প্রকৃতি প্রেম, এই যে আবার মানুষের প্রতি মানবিক প্রেম, আবার মানুষের প্রতি যে আমরা প্রচলিত অর্থে যে প্রেম বলি সেটা, আবার দুঃখ আনন্দ বেদনা সবকিছু মিলেই কবিদের জীবন। হয়তো পৃথিবীকে, জীবনকে, জগৎকে দেখার দৃষ্টিভঙ্গি তাদের সাথে আমাদের মিলবে না। আমরা যদি তাদের মতো করে দেখতাম তাহলে আমরা তো কবিই হইতাম, হয়তো কাউসারের ওই সাথে জন্যই তোমার হয়নি। ধরো একটু আমি যুক্ত করতে চাই, ইন্টারমিডিয়েটে এখন বঙ্কিমের আছে নব্য লেখক লেখক দিগের দিগের প্রতি প্রতি। নিবেদন। কারণ বঙ্কিমরে আমরা কিন্তু সবাই সিরিয়াস হিসাবে জানি, কিন্তু এর আগে ইন্টারে একটা প্রবন্ধ ছিল বিড়াল। 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 এই বিড়াল প্রবন্ধটা যারা পড়েছে তারা জানে যে বঙ্কিম কতটা হাস্যরসের মানুষ। এক সময় তোমার বিড়ালটা যখন দুধ খেয়ে ফেলে কমলাকান্তের, তখন সেই কমলাকান্ত বিড়ালকে মারতে যায়। মারতে যাওয়ার পরে তোমার বিড়াল কিন্তু জবাব দেওয়া শুরু করে, হে কমলাকান্ত, এই সংসারের সকল দুগ্ধ, দধি, ক্ষীর, পায়েস, মৎস্য, মাংস সকলে কি তোমরাই খাইবে, আমরা কি কিছুই পাইবো না। এত সুন্দর সুন্দর সংলাপ যে বঙ্কিম লিখেছেন, এত হাস্যরসের। যারা বিড়ালটা পড়নি তাদেরকে আমি অবশ্যই আহ্বান করব বিড়ালটা পড়ার জন্য, ওরা কিন্তু চাইলে তাহলে উইকি সে থেকে এটা অনেক পড়তে মজা পারে। পাবে। হ্যাঁ, এবং ধরো বিড়ালের মধ্যে আমার সবথেকে বেশি হিউমারাস যে লাইনটা মনে হয়েছে, যে সে নিমিলিত চোখে ঝিমাইতেছিল, কমলাকান্ত একটা ক্যারেক্টার যাকে ওখানে নেশাখোর হিসেবে দেখানো হয়েছে। তোমাদের বলে রাখা ভালো, খুব শক্তিশালী প্রতিবাদ কিন্তু রাইটাররা নিজেরা করেন না, অন্য কোনো ক্যারেক্টার দিয়ে করান। এবং একটু যদি এগুলো অ্যাবনর্মাল প্রতিবাদ হয়, অ্যাবনর্মাল ক্যারেক্টার দিয়েই করান। ঠিক আছে? তো ওই জায়গায় কমলাকান্ত একটা আফিমখোর ক্যারেক্টার ছিল। সে নিমিত লোচনে চোখ বুজে ভাবতেছিল যে আমি যদি নেপোলিয়ন হইতাম, ওয়াটারলু জিতিতে পারিতাম ওয়াটারলু কিনা, যুদ্ধে জিততে পারতাম জিততে কিনা। পারতাম কিনা। তো কোথায় সে কি নেপোলিয়নের জিততে পারতো যুদ্ধ, নাকি পারতো না? সে পারতো না, কারণ কারণ বিড়াল তার ঘরের দুধ খায়া চলে গেছে, সে টের পায় সে নাই। টের পায় সে নাই। আবার ওয়াটারলু করতে যুদ্ধে পারে না। কিভাবে কিভাবে জিতবে? হ্যাঁ, জিতবে। ওই পুরা লেখার সবথেকে বেশি হাস্যরসের লাইন আমার কাছে ওইটাই মনে হয়েছে, যে আমি যদি নেপোলিয়ন হইতাম, তবে ওয়াটারলু ওয়াটারলু জিতিতে জিততে পারিতাম পারিতাম। কিনা। সাহিত্যিকদের জীবনে এরকম চমৎকার চমৎকার গল্পগুলো জানি। মাইকেল মধুসূদন দত্তের এরকম একটা গল্প আছে যে উনি ওই মেঘনাদ বধ লেখার পরে কলকাতার বাজারে একদিন হাঁটছিলেন, মানে বইয়ের দোকানের মধ্যে। তো দেখছেন এক দোকানি খুব উচ্চ স্বরে মেঘনাদ বধ পাঠ করতেছে। তো তিনি তার কাছে গিয়ে বললেন, আপনি কি পড়েন? কয়, কাব্য। তো মাইকেল মধুসূদন দত্ত একটু ঠেস দিয়ে বললেন, বাংলায় আবার কাব্য? তখন আবার ওই দোকানি বলছে যে মেঘনাদ বধ এমন একটি কাব্য যে একটি জাতির ভাষাকে গৌরবময় করতে পারে, ও আপনি বুঝবেন না। মানে স্বয়ং মাইকেলকেই বলছে স্বয়ং বুঝবেন না। মাইকেল মধুসূদনকেই বলছে যে ও আপনি বুঝবেন না। চমৎকার। আমাদের লেখকদেরকে আমরা যতটাই গম্ভীর ভাবি না কেন, তাদের জীবন মানে তাদের ছবি, তাদের লেখা যতটাই গম্ভীর হোক না কেন, তারা ব্যক্তি জীবনে আমাদের মতোই রক্ত মাংসে গড়া মানুষ। তো ভাইয়া, দুলাল ভাইকে আমি আরেকবার দুলাল ভাইয়ের কাছে যাব, যে আমরা ভাই ছোটবেলা থেকেই কাজী নজরুল ইসলামকে পড়ি, একদম ছোটবেলায়। ওই ভোর হলো দোর খোলো খুকুমনি ওঠরে, ওইটাকে জুই শাকে ফুলকপি ফুলকলি ছোটরে, ফুটরে কিংবা তারপরে একটু বড় হইলে আমরা পড়েছি যে থাকবো না কোবদ্ধ ঘরে, দেখবো সংকল্প। এবার জগৎটাকে। আস্তে আস্তে আমরা সাম্যবাদী কবিতাগুলো পড়েছি, এবং তারপরে আমরা শেষে এখন ইন্টারমিডিয়েট পর্যন্তই তো বাধ্যতামূলক বাংলা। এই বাধ্যতামূলক বাংলাতে শেষে এসে আমরা বিদ্রোহী পড়েছি। আমরা প্রত্যেকটা ক্লাসে আমাদের বইগুলো চেঞ্জ হচ্ছে, বইগুলো চেঞ্জ হচ্ছে, পাঠগুলো চেঞ্জ হচ্ছে। ক্লাস বদল হওয়ার সাথে সাথে বই কেন বদল হচ্ছে? আচ্ছা, এটার আলোচনা কিন্তু ইতোমধ্যে কিছুটা হয়েছে, যেমন সেটা কাউসারও বলেছে। ছোট বয়সে আমরা ছড়াগুলা পড়ি, যেমন ছোট বয়সে রবীন্দ্রনাথের একটা কবিতা ছিল যে আমাদের স্বপ্নটাকে বিকশিত করার জন্য, বীর পুরুষ কবিতা। কি অসাধারণ কবিতা দেখো, মনে করো যেন মাকে নিয়ে, মনে করো যেন বিদেশ বিদেশ ঘুরে ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক অনেক দূরে, তুমি যাচ্ছ মা পালকিতে চড়ে। আমার চোখের সামনে ভেসে উঠে যে আমার মা পালকিতে চড়ে যাচ্ছে, তুমি যাচ্ছ মা পালকিতে চড়ে, আর আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টকবগিয়ে টকবগিয়ে। এই যে আমাদের স্বপ্নটাকে ছোটবেলা বিকশিত করা দরকার, তখন আমরা মাকে নিয়ে কিন্তু খুব স্বপ্ন দেখি, মাকে আমরা খুব বেশি ভালোবাসি। এই জন্য কিন্তু ওই কবিতাটা ওই বয়সে দেওয়া হয়েছে। আবার এখানে একটা নির্মমতার কথা বলতে পারি, একটা ছোটবেলা যেই মাকে নিয়ে আমরা এত স্বপ্ন দেখি, এত টানাটানি করি। আমি একটা ফেসবুকে একটা ছবি দেখেছিলাম কাউসার, যে ছোটবেলা দুই ছেলে মাকে নিয়ে টানাটানি করছে, আমার মা আমার মা। আবার যখন একটু বড় হয়েছে, বিয়ে করেছে, তখন আবার সেই দুই ছেলে ঠেলাঠেলি করছে, তোর মা তোর মা। তোর মা। মানে এখানে একটা নির্মমতা। যাই হোক, তাহলে এই ছোটবেলার কবিতাগুলো হচ্ছে আমাদের স্বপ্নবাজ। তালগাছ সম্পর্কে চিন্তা করা আমাদের শিখতে হবে। তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। এটা পুরোটা বয়সের ব্যাপার, আগেও একটু আলোচনা হয়েছে। আর যখন তুমি 18 বছরে আসো, তুমি খেয়াল করে দেখো আমাদের ইন্টারমিডিয়েটের পুরো টেক্সটটা কিন্তু 18 দিয়ে ভরা। ভরা।
কারণ 18 বছর বয়সে আসলে তুমি যুবক হয়ে যাও, কিশোর আর তুমি থাকো না। এই যে দেখো, এই জন্য কবিতাটা দেওয়া হয়েছে কি 18 বছর বয়স। 18 বছর বয়সটা তোমার নিশ্চয়ই বিবাহের বয়স হয়, তোমার না হইলেও মেয়েদের হয়। এই জন্যই কিন্তু দেওয়া হয়েছে কি অপরিচিতা। অর্থাৎ সাবরিনা, তোমার যদি 18 বছর বয়সে তোমার কাছ থেকে কেউ যৌতুক চায়, তাহলে তুমি তাকে বিবাহ করতে পারবা না। তো এই গল্পটা কিন্তু না ইয়াতে দেওয়া হয় নাই, 5-6 দেওয়া হয় নাই। কেন দেওয়া হয় নাই? তখন বিয়ের বয়সও নয়, তাই আমার সেখানে এই অপরিচিতা অপ্রাসঙ্গিক হয়ে যাবে। হ্যাঁ, অপরিচিত থেকে কিন্তু ছেলেদেরও একটা জিনিস শেখার আছে হ্যাঁ যে বলো। মেয়েরা আসলে কোন টাইপের ছেলেদেরকে পছন্দ করে। হ্যাঁ, অনুপম দারুণ। হলে যে জীবনে আসলে কোনো কল্যাণী পাবে না, এটাও কিন্তু আসলে ওই একটা বয়সের ভালো ছেলেদের শিক্ষা শেখার আছে, নাকি? যাতে ওরা ভবিষ্যতে বা খুবই যৌক্তিক, আমি তোমার সাথে একমত। অনুপমের মতো কোনো ছেলেদেরকে আসলে কল্যাণীদের পছন্দ করা উচিত না। উচিত না এবং কিন্তু করবেও না। কিন্তু বাস্তবতায় আমরা যদি দেখি, মেয়েদের চয়েসের রিফ্লেকশন খুব কম দেখি আমরা। তারা সাধারণত অনুপমদেরই বেশি পছন্দ করে, এমনটাও হয় কিন্তু। তবে আমরা আহ্বান করব যে অনুপমরা যেন পছন্দের লিস্টে খুব একটা না থাকে, এবং অনুপমরা যাতে মানে কোনো ছেলে যাতে অনুপম হয়ে না ওঠে। না ওঠে। এক্স্যাক্টলি। ব্যক্তিত্বের প্রশ্নে ছেলেদেরকে সবসময় আপোষহীন হতে হবে আমরা, Yes. এমনটাই এই প্রত্যাশা করি। 18 বছর বয়সে তোমার আবার একটা আগে একটা ছিল প্রবন্ধ, সেটা যৌবনের গান। হ্যাঁ, নজরুলের একটা প্রবন্ধ ছিল। তাহলে এটাও দিছে ইন্টারমিডিয়েটে। কেন দিয়েছে? কারণ যৌবনের ধাক্কাটা আসেই কখন? Intermediate। 18 তে। হ্যাঁ, এটা কিন্তু ইন্টারমিডিয়েটে আসে। আগে ছিল, তারপরে মাঝখানে আমার পথ, এখন কিন্তু আবার আসছে আবার যৌবনের গান ফেরত হ্যাঁ, এসেছে। ওদেরই text তাহলে আবার দেখো আসছে। তুমি, এটাও কিন্তু 18 বছর বয়সে। আমাদের টেক্সটটা তুমি যদি দেখবা, এখানে কিন্তু 18 যেহেতু আমাদের বয়সটা 17 থেকে 18 থাকে ইন্টারে, এই জন্য 18 এর সবচেয়ে বেশি প্রাধান্য। তুমি রেইনকোটটা দেখো, দেশপ্রেমটাকে আমরা প্রবলভাবে অনুধাবন করি এবং দেশপ্রেমের জন্য ঝাঁপিয়ে পড়তে পারি, সেটা কিন্তু সবচেয়ে বেশি হয় 17-18 এই সময়টায়। তাই তুমি দেখবা এখানে কিন্তু রেইনকোটটাকে রাখা হয়েছে দেশপ্রেমের জন্য। আবার এখানেই দেখবা ফেব্রুয়ারি 1969 রাখা হয়েছে, এটাও কিন্তু একটা কি দেশপ্রেমের। এরপর দেখো, এখানে তুমি শুরুতেই বলেছিলে কিংবদন্তির কথা মাসি বলছি, পিসি আছে সমাজ বাস্তবতার জন্য। সমাজ বাস্তবতা, কিংবদন্তির কথা বলছি, এখানেও কিন্তু কি দেশপ্রেম। তাহলে আমরা কি দেখলাম? 18 যে বৈশিষ্ট্যগুলা থাকে, সেটা হচ্ছে বিবাহের বিষয় থাকে, যৌবনে পদার্পণ থাকে, বিদ্রোহী ভাব থাকে, দেশপ্রেম থাকে, তার সবগুলা কিন্তু তোমার এই ইন্টারমিডিয়েটের কন্টেন্টের মধ্যে তোমার রাখা হয়েছে। ধন্যবাদ ভাই। আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করলাম যে সাহিত্যের মধ্যেই তো জীবন। আমরা জীবন বলতে যা বুঝি, আমরা কিভাবে দেখব, আমরা কাদের সাথে মিশবো, আমাদের সমাজ বাস্তবতা, আমাদের যৌবনকে কিভাবে কোন দিকে নিয়ে যাব এবং আমাদের দেখার দৃষ্টি, বাবা-মার প্রতি দায়িত্ব সবকিছুই কিন্তু আমরা এই সাহিত্য থেকেই পাচ্ছি। আমরা কিন্তু গণিত থেকে পাচ্ছি না। আমরা কিন্তু ফিজিক্স থেকে পাচ্ছি না। অথচ আমি সাবরিনার কাছে এই প্রশ্ন নিয়ে যাব যে, সাবরিনা আপু, আমরা অভিভাবকদের দেখব যে তারা বাচ্চাদেরকে পাঠ্য বইয়ের বাইরে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির বাইরে সাহিত্যের বই দিতে চায় না। ইভেন আমি অনেক শিক্ষার্থীদের কাছ থেকে শুনেছি যে তারা যদিও গল্পের বই পড়ে লুকিয়ে লুকিয়ে। তো এই যে অভিভাবকদের প্রতি আপনার কি মতামত? তারা যে সাহিত্য লুকিয়ে লুকিয়ে পড়ছে, এটা কি নিষিদ্ধ কিছু? কেন সাহিত্যকে অভিভাবকরা পছন্দ করে না? অভিভাবকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আচ্ছা, এটা একটা চমৎকার প্রশ্ন। এটা আসলে আমার মনে হচ্ছে আমার জীবন থেকে নেওয়া একটা কথা বলেছেন। কারণ আমি যখন স্কুলে পড়তাম, আমার খুব স্পষ্টভাবে মনে আছে, আমি আমার গল্পের বইগুলো মেইন বইয়ের নিচে, মানে একটা মেইন বই, তার নিচে গল্পের বই রেখে পড়তাম। আম্মু আসতো, আমি মেইন বইটা আবার সামনে নিয়ে আসতাম। এই ঘটনা আমার জীবনে অহরহ হয়েছে, ধরাও পড়েছি। এটার জন্য আমাকে যথেষ্ট পরিমাণে মার, বকা, গালমন্দ এগুলোও খাইতে হয়েছে। কিন্তু এটাও একটু আমাদেরকে মনে রাখতে হবে যে আসলে আমাদের একটা বয়সের পরে আসলে আমাদের যে বই পড়ার যে আগ্রহটা সেটা থাকে না। আমাদের রুচির পরিবর্তন হয়। তাছাড়া আমাদের হচ্ছে একাডেমিক যে প্রেশারটা, আমরা যখন স্কুলে থাকি 4, 5, 6, 7 এ, তখন আমাদের একাডেমিক প্রেশারটা একরকম থাকে। আমরা যখন আরেকটু বড় হই, বিশেষ করে ইন্টারমিডিয়েটের টাইমটায়, ওই টাইমটায় আমরা যে গ্রুপেই বিলং করি না কেন, সেটা হোক সায়েন্স, হোক কমার্স, হোক আর্টস, সেখানে আমাদের সময়টা থাকে খুব কম, কিন্তু পড়াশোনার প্রেশারটা থাকে অনেক বেশি। সো একটা স্টুডেন্ট যখন ইন্টারমিডিয়েট লেভেলে উঠে যায় বা এরপরে যখন সে মেডিকেলে বা ইঞ্জিনিয়ারিং এ বা ভার্সিটিতে পড়ে, তখন আসলে ওর জীবনে অবসর সময়টা থাকে না যে সে আসলে পড়বে। সো পড়ার সময়টা আমার কাছে মনে হয় যে আমাদের ওই 18-র আগের টাইমটাতে আমরা আসলে যেই গল্পের বইগুলো পড়ার প্রতি যে আগ্রহ সেটা থাকে। তো এইটা একটু বুঝতে হবে যে একটা বয়সের পরে যেহেতু আমরা আসলে চাইলেও এভাবে বই পড়তে পারবো না, সেটা আমাদের রুচিগত পরিবর্তন হোক বা একাডেমিক প্রেশার থেকে হোক, এই কারণে আমার কাছে মনে হয় যে স্টুডেন্ট লাইফে বা স্কুল কলেজের বিশেষত স্কুল লাইফে একটা স্টুডেন্ট যখন একটা বই পড়তে আগ্রহ পোষণ করে বা বই পড়তে চায়, আমার কাছে মনে হয় গার্ডিয়ানদের উচিত সেটা পড়তে দেওয়া। তবে এখানে একটা জিনিস একটু আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমার লাইফের প্রায়োরিটিটা সেট করতে হবে। ফর এক্সাম্পল, আমার কালকে বার্ষিক পরীক্ষা, আমি যদি আজকে গল্পের বইটা পড়ি, তাহলে সেটা তো আসলে কোনো মেক সেন্স করে না।
তো এই প্রায়োরিটি সেট করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদিও আমি এটা বলছি কিন্তু আমি নিজের লাইফে এটা এপ্লাই করতে পারি না। আমার সেমিস্টার ফাইনাল যদি আগামীকাল থাকে তাহলে আজকে দেখা যাচ্ছে আমার একটা সিরিজ দেখে যেই মজাটা আমি পাচ্ছি সেটা আমি সেমিস্টার ফাইনাল শেষ হওয়ার পরে পাই না। তো এটা আসলে বলাটা খুব কঠিন, মানে সহজ কিন্তু কাজে দেখানোটা খুব কঠিন। বাট এখানে আমরা মানুষ চাইলে সাবরিনা, আসলে কি না পারে। সাহিত্য চর্চার দিকে কিন্তু ওদের টেক্সটেও বলা আছে। হুম। প্রমোদ চৌধুরীর বই পড়ার মধ্যে 9-10 কিন্তু আমি পড়ছে এমনটা যে জ্ঞানের যে অপরাপর যতগুলো শাখা আছে সেগুলো হচ্ছে মনগঙ্গার তোলা জল, আর সমস্তটা যেটা সেটা হচ্ছে সাহিত্য। অর্থাৎ খেয়াল করে দেখো, বিজ্ঞান নিয়ে সাহিত্য হয়, ইতিহাস নিয়ে সাহিত্য হয়, দর্শন নিয়ে সাহিত্য হয়। অর্থাৎ তুমি সাহিত্যে উপন্যাসের বিষয়বস্তু দেখো বিজ্ঞান, উপন্যাসের বিষয়বস্তু দেখো ইতিহাস, উপন্যাসের বিষয়বস্তু দেখো কোনো দার্শনিক মতবাদ। অর্থাৎ জ্ঞানের সমস্ত শাখাকে তুমি যদি এক জায়গায় খোঁজো সেটা কিন্তু সাহিত্য। আর বাকিগুলো যেগুলো এগুলো তার ভগ্নাংশ। অর্থাৎ জ্ঞানের অন্য যত শাখা আছে, ইতিহাস, বিজ্ঞান, দর্শন, যত কিছু আছে এগুলো মনের ভগ্নাংশ। আর সমস্তটার যে চলন বলন, সমস্তটার যে প্রবাহ, সেটা কিন্তু সাহিত্যের ভিতরে। এই জন্য তিনি বলছেন যে ধরো একটা নদী বইতেছে, সেখান থেকে তুমি এক মুখ পানি নিছো, এটা হচ্ছে ইতিহাস। আরেক মুখ নিছো, এটা বিজ্ঞান। আরেক মুখ নিয়ে গেছে, এটা হয়তো বা দর্শন। কিন্তু পুরা যে নদীটা, এটা হচ্ছে সাহিত্য। তো এই জন্য সাহিত্যের যে গুণ, সাহিত্যের যে কদর, আমি তো এটা বলি আমার স্টুডেন্টদেরকে যে সাহিত্য মানুষকে সুন্দর করে, ইতিহাস মানুষকে জ্ঞানী করে, আর দর্শন বা ফিলসফি মানুষকে চিন্তাশীল করে। এই জন্য সাহিত্য তাদের লাগবে, এবং তোমার কথা সূত্র ধরেই বলবো প্রায়োরিটি সেট করা লাগবে। তারা সাহিত্যের চর্চা করবে, স্টুডেন্ট লাইফেও করবে, পরবর্তীতেও করবে, তবে প্রায়োরিটি সেট করে যেন করে। এবং গার্ডিয়ানদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে তাদেরকে যেন সুযোগটা দেয়া হয়। কারণ পুঁথিগত বিদ্যা আলটিমেটলি একজন মানুষকে পূর্ণাঙ্গ করতে পারে না। এটা যে পুঁথিগত বিদ্যাকে আমরা খুব প্রায়োরিটি দিচ্ছি তারাই বলতেছে এটা পূর্ণাঙ্গ করে না। তার সাথে আরো কিছু কি নিতে হয়, হেল্প নিতে হয়। আচ্ছা সেক্ষেত্রে ভাই কাউসার, আমার কাছে মনে হয় যে আমাদের তো যেহেতু ওই যে প্রায়োরিটি সেটের প্রসঙ্গে তো সামনে যদি আমার হচ্ছে এক্সাম থাকে তাহলে আমাকে তখন এক্সামের পড়াশোনাটা করতে হবে। যে আমি ওই নদীটা তখন না নিয়ে আমাকে তখন ওই ভগ্নাংশ মগটার দিকে প্রায়োরিটি দিতে তাকাইতে হবে। হবে এক্স্যাক্টলি। এবং এভাবে আমি নিজেকে বোঝ দিতে পারি বা মানে নিজেকে এভাবে আমি শান্ত করতে পারি এটা বলে যে আমি যদি হচ্ছে কষ্ট করে এই তেতো এক্সামটা দিয়ে ফেলি তাহলে এক্সামের পরে আমি নিজেকে এই বইটা, এই উপন্যাসটা, এই গল্পটা হচ্ছে উপহার দিব। এক্স্যাক্টলি। আমার কাছে মনে হয় এটা আমাদের কাছে অনেক বেশি কাজ করে যে আমি যদি এই কাজটা করি তাহলে আমরা নিজেদেরকে অনেক হেল্প করতে পারি। এখানে প্রাধান্য দিতে হবে। আমি যে সাবরিনার সাথে এক দুইটা কথা যুক্ত করি, এখন আসলে তো পৃথিবী তো চলে টাকার পাগল, তাই না? তো সাহিত্যের এখানে তো আসলে টাকাটা ইনকাম কম। সে জায়গায় কেউ ম্যাথ পড়ে বা আদার সাবজেক্ট পড়ে, ফিজিক্স পড়ে, কেমিস্ট্রি পড়ে, সে কিন্তু ইনকামটা ভালো হয়। এই জন্যই আসলে সব গার্জিয়ান তো চান হচ্ছে একটা নিরাপদ জীবন। নিরাপদ জীবনটা ওই জায়গায় একটু বেশি, এটা সত্যি। এখন তাহলে সে সাহিত্যে তাকে পড়তে দিবে কেন? এখানে আমার একটা লজিক হচ্ছে, তার মনের ক্ষুধা কিন্তু তার মেটাতে হবে। সে সারাদিন পড়বে, ম্যাথ, ফিজিক্স সবই পড়বে। তার মনের ক্ষুধা যদি মেটাইতে হয়, তাহলে কিন্তু তার সাহিত্যে ফিরে আসতে হবে। এখন তাকে তার সাহিত্য পড়তে দিতে হবে। এখন তাকে যদি সাহিত্য আপনি পড়তে না দেন, তখন সে কিন্তু ফেসবুকে ব্যস্ত থাকবে, তখন সে কিন্তু গেম খেলবে। অর্থাৎ সে তার মনের ক্ষুধা কিন্তু মেটাবে। কিন্তু সে তখন একটা বাজে উপায়ে মেটাবে। আর এক্স্যাক্টলি ভাই। এখন যদি আপনি তাকে সাহিত্যটা পড়তে দেন, তাহলে অন্যান্য কনটেন্ট পড়ার পাশাপাশি সে সাহিত্যটা পড়ে একটা মজা পাবে। এবং এইটার জন্য ভাই আমাদের উদ্ভাসন মেশ কিন্তু আমাদের যে আজকের পাঠ, একটা আমাদের প্লেলিস্ট, এই প্লেলিস্টে আমরা যে সাহিত্য, এটা আসলে কতটা ডিপলি ভাবা যায়, এই জিনিসগুলো কিন্তু আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা এখানে কিন্তু আমরা গল্প নরমালি কবিতা কোনো নিয়ে, কোয়েশ্চেন, এমসিকিউ, সিকিউ নিয়ে খুব একটা সময় দিই না, এবং বা আমরা দিই না এগুলো বললেই নিয়ে চলে। ভাবছি না, আমরা শুধু হ্যাঁ, কবিতা মূল বা গল্প। টপিকটা হ্যাঁ যেটা থাকে সেটা কবিতা, গল্প বা হচ্ছে গদ্যের যে কোনো জায়গায় হোক না কেন, ওটাকেই আরো কতটা গভীর থেকে ভাবতে পারি বা ভাবতে চিন্তা পারে। চিন্তা করতে পারি বা কতটা ভালো মতো শেখা যায়, এটা নিয়েই কিন্তু আমরা কাজ এবং করি। এখানে কিন্তু ভাই আমি একটু অ্যাড করতে চাই আমরা কিন্তু লেখক পরিচিতি বা কবি পরিচিতি এটা দেখে যে স্টুডেন্টরা সহজে পড়তে চায় না। কিন্তু আমরা কিন্তু যখন আজকের পাঠে ক্লাসগুলো নিচ্ছি আমরা প্রত্যেকে নিয়েছি। সো আমার কাছে মনে হয় আমরা কিন্তু ওই কবি পরিচিতি বা লেখক পরিচিতি একটা বড় সময় দিয়েছি। সময়টা এই কারণে না যে ওখান থেকেও একটা এমসিকিউ আসলে যে অমুক কবির কাব্যগ্রন্থ কোনটি সেটা জানবে এজন্য না, বরং আমরা চেষ্টা করেছি যে ও যাতে কবির মাইন্ডসেটটা বুঝতে পারে, এক্স্যাক্টলি। কবির দর্শন বুঝতে না পারলে কবিতাটা কবিতা বা বোঝাটা গল্পটা অনেক বোঝা ক্ষেত্রে খুবই খুব টাফ। কঠিন হবে। যেমন যাদের মোটামুটি পড়াশোনার অভ্যাস আছে তারা প্রত্যেকে জানবে, যাদের এই অভ্যাসটা আছে, মোটামুটি ৪-৫টা লাইন শুনলেই, খুব অপরিচিত লাইন হলেও সে কিছুটা কাছাকাছি নিয়ে যাবে, হয়তো রবীন্দ্রনাথ লিখছেন এটা, হয়তো এটা নজরুলের লেখা, বা হয়তো এটা জীবনানন্দের লেখা। এটা কবির মাইন্ডসেট এবং অনেক পড়াশোনার পরে তৈরি হয়। এবং ভাই আমরা আজকের পাঠে সেই কবিতাগুলোর লাইনগুলোর ডাইমেনশন, যে একটা আমরা নরমালি একটা কবিতা ১০ লাইন ১৫ লাইনের একটা কবিতা, ভাই সুচেতনা একটা কবিতা এত ব্যাখ্যা করে এত বিশ্লেষণ করে পড়েছেন যে আমি এই কবিতা অন্তত ১০০ বার পড়েছি।
অন্তত ১০০ বার পড়িয়েওছি। কিন্তু যখন আজকের পাঠে ভাইয়ের ক্লাসটা আমি দেখেছি, তখন মনে হয়েছে না, আমি মনে হয় সুচেতনা নিয়ে তেমন কিছুই জানতাম না। সো আমার কাছে এটা মনে হয়েছে শিক্ষার্থীদের ক্ষেত্রে আমাদের আজকের পাঠের যে প্লেলিস্ট সেটা আরো বেশি উপযোগী হয়ে উঠবে, আমি এই বিশ্বাস রাখি। কাউসার ভাই, রূপক কবিতা আমরা সোনার তরীতে গেছি যে ঠাই নাই ছোট সে তরী, আমার এই সোনার ধানে গিয়েছে সে ভরি। আবার আমরা নবম দশম শ্রেণীর যে পাঠ সেখানে দেখেছি বনফুল, বনফুলের লেখা নিম গাছ। ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী লক্ষ্মী বউটার বউটার ঠিক ঠিক এক এক দশা। দশা। এই যে এক জায়গায় আমরা রূপক দেখছি, এক জায়গায় আমরা প্রতীক দেখছি। এই রূপক প্রতীকের মধ্যে একটা সীমাহীন কথার আখ্যান থাকে। আমাকে যদি একটু ছোট করে রূপক প্রতীক এগুলো একটু যদি কবিতার মধ্যে বোঝাতেন। ধন্যবাদ। আসলে কি প্রতীকের দ্বারাই রূপকটাকে প্রকাশ করা হয় আরকি। বিভিন্ন সিম্বল প্রতীকের সাহায্য নেয়া হয়। আগে রূপক কথাটার অর্থ আমরা একটু বুঝি। রূপক মানে হচ্ছে রূপের অন্তরাল। একটা রূপ দেখানো হবে, আরেকটা রূপ বোঝানো হবে। অর্থাৎ দেখাবে একটা, বোঝাবে আরেকটা। যদি এমন কোনো কিছু হয়, ওই জায়গায় আমরা বলি একটা রূপক চিন্তা আছে, মেটাফোর আছে। একটাকে দেখানো, আরেকটাকে বোঝানো। যেমন সোনার তরী কবিতায় যদি আমরা দেখি, ওখানে ধানের কথা বলা হয়েছে, মাঝির কথা বলা হয়েছে, নৌকার কথা বলা হয়েছে, কৃষকের কথা বলা হয়েছে, জমির কথা বলা হয়েছে। কিন্তু এখানে আমরা জানি প্রত্যেকে ধান মানে ধান না, ধান নয়, তাই না? নৌকা মানে নৌকা নৌকা নয়, নয়, জমি মানে জমি জমি নয়, কৃষক মানে কৃষক নয়, মাঝি মানে মাঝি নয়। তো এই যে দেখানো একটা, বোঝানো আরেকটা। ধান যে এখানে কৃষকের উৎপাদিত ফসল, সেই সেন্সে একটা মানুষের সারা জীবনের অর্জন। রবীন্দ্রনাথের সেন্সে তার যে কাব্য সম্ভার বা তার যে সৃষ্টি সম্ভার। তো এই যে দেখানো একটা, বোঝানো আরেকটা, এই ধারণাটাই হচ্ছে রূপকের ধারণা। চমৎকার। আগে ইন্টারমিডিয়েটের কবিতা ছিল আমাদের সময়। 19 ছিল ফরুক আহমেদ, দুটো কবিতা প্যারালাল। 19 ছিল হচ্ছে সাত সাগরের মাঝি, তাই না দুলা? আর আর ইয়েতে ছিল ইন্টারে ছিল হচ্ছে পাঞ্জেরি। পাঞ্জেরি। মজার বিষয় হচ্ছে দুটি রূপক কবিতা, সাত সাগরের মাঝি এবং পাঞ্জেরির মূল আইডিয়াটা, বেসিক পয়েন্ট খুবই কাছাকাছি, প্রায় এক বলা যায়। যেমন আমরা যদি এখন দেখি, মুসলিম বিশ্ব কিন্তু নির্যাতিত সারা পৃথিবীতে তাদের অভ্যাস এবং তাদের প্র্যাকটিসের কারণেই। তো এখন আমরা এটা প্রত্যাশা করতেই পারি একজন লিডার আসবেন, মুসলিম উম্মাকে নেতৃত্ব দিবেন, যিনি পৌঁছায় দিবেন তাদের আবার সেই সুন্দর ভবিষ্যতের দিকে, যেমনটা আমাদের অতীতে ছিল বাট বর্তমানে আমরা হারাই ফেলছি। সাত সাগরের মাঝির মধ্যে এটাই বলা হয়েছে যে বন্দরে বসে আছে যাত্রীরা, আর তুমি সেই মাঝি, তুমি ঘুমাচ্ছ, তারা তোমার জন্য ওয়েট করতেছে, তুমি জাগলে না, তারা তোমাকে ডাকলো, অপেক্ষা করলো, তুমি জাগলে না। পাঞ্জেরির মধ্যেও কিন্তু আমরা সেম জিনিসই দেখি। পাঞ্জেরি মানে তো শাব্দিক অর্থে আলোকবর্তিকা, বড় নৌকার সামনের দিকে যে আলোটা থাকে, বা এখন আমরা যেটাকে হেডলাইট বলি, বরিশালের তাই না? জাহাজগুলাতে তুমি জাহাজের দেখতে মধ্যে যেটা পাবে। থাকে বড় Flag লাইট, light। হ্যাঁ ফ্ল্যাগ লাইট, এটাকে বলা হয় পাঞ্জেরি। তো পাঞ্জেরি আসলে কি করে? দিক নির্দেশনা দিয়ে সামনের দিকে নিয়ে যায়, মানে এখানে লিডার, এখানে লিডার। তো ওখানেও বলা ছিল একই কথা, যে পাঞ্জেরি নেতৃত্ব দিবে, দিয়ে বহু মানুষ অপেক্ষা করতেছে, অনেক যাত্রী, তাদেরকে একটা সুন্দর গন্তব্যে পৌঁছায় দিবে। এবং ওই জায়গায় বলা আছে যাত্রীরা যেখানে আছে সেটা খুব খারাপ সময়, তাদের খুব কষ্ট হচ্ছে, তারা যে জায়গাটাকে পাড়ি দিবে সে আবহাওয়াটা উত্তাল, সাগরের অবস্থা ভালো না, অন্ধকার রাত, কিন্তু পাঞ্জেরি বা লিডার তার নেতৃত্বের মাধ্যমে তাদেরকে ভবিষ্যতে পৌঁছাই দিবে। অর্থাৎ মুসলমানদের বর্তমান অবস্থা খারাপ, সামনে ফাইট করা লাগবে, এবং এই ফাইটটা যার নেতৃত্বে হবে তিনি একজন সুযোগ্য নেতা। এই এই যে নেতা কি কাউসারের করবেন? সাথে যুক্ত করি তোমার, মুসলমানদের অবস্থা খারাপ, খারাপ। কিন্তু এই কথাটা তো সেইভাবে বলেন নাই। কবি বলেছেন, এখনো তোমার আসমান ভরা আসমান ভরা মেঘে, মেঘে, হ্যাঁ, সেতারা হেলাল এখনো এখনো উঠেনি উঠেনি জেগে। জেগে। তো অর্থাৎ এই যে আসমান মেঘে ভরে আছে, সে তার আবার হেলাল জেগে উঠে না, সে তার হেলাল মানে তো হচ্ছে তারকা বা হচ্ছে চাঁদ। অর্থাৎ সময়টা খারাপ, সুসময়টা এখনো আসে নাই, তাহলে তোমার কি করতে হবে? ফাইট দিয়ে ওই সময়ে যাওয়া লাগবে। তাহলে দেখানো হচ্ছে যাত্রী আসলে মুসলিম উম্মা, দেখানো হচ্ছে সাত সাগরের মাঝি বা হচ্ছে পাঞ্জেরিকে আসলে একজন লিডার, দেখানো হচ্ছে সাগরটা উত্তাল, অন্ধকার রাত, আসলে ভবিষ্যৎটা আমাদের জন্য অনিশ্চিত, তাই না? এগুলোর ভিতর দিয়ে আমাকে যেতে হবে কোথায়? ওই পারে। আমি সাগর পাড়ি দিয়ে যখন ওই পারে যাব, সেখানে গিয়ে দেখবো একটা সুন্দর জীবন। অর্থাৎ আমি যদি ফাইট করতে পারি, তাহলে আমি একটা আগের মতোই একটা সুন্দর সময় আমি আবার ফিরে পাবো। অর্থাৎ মুসলমানদের যে শৌর্য বীর্য ছিল, ওই সময়টা আমি আবার ফিরে পাবো। এবং এজন্য কিন্তু ফরুক আহমেদের চেতনার কারণে তাকে মুসলিম রেনেসার কবি বলা হয়। রেনেসার শব্দের অর্থ হচ্ছে পুনর্জন্ম, রিভার্থ। অর্থাৎ যেটা আমার একসময় ছিল, এখন আর নাই, সেটা আবার পুনরায় জন্ম নিবে। তো মুসলমানদের এই দুঃখ দুর্দশা কেটে যাবে, এই স্বপ্নটা দেখতেন বলেই তিনি মুসলিম ও, এখন রেনেসার তো কবি। ফরুক আহমেদের পদ্মা আছে না হ্যাঁ, এখন পদ্মা ইন্টারমিডিয়েটে? আছে। সেই হিসাবে ফরুক আহমেদ খুব প্রাসঙ্গিক সকলের খুবই জন্য। প্রাসঙ্গিক, খুবই প্রাসঙ্গিক। ধন্যবাদ ভাই।
মানে এগুলো আমাদেরকে মানে এভাবেও দেখা যায়। এটা শিক্ষার্থীরা আসলে মনে হয় কল্পনাও করে না। আমাদের আজকের পাঠে দুলাল ভাই সুচেতনা একটা কবিতার ক্লাস নিয়েছেন। সুচেতনা কবিতার মধ্যে একটা চমৎকার লাইন আছে যে, "সুচেতনা তুমি দূরতর দ্বীপ বিকেলের নক্ষত্রের কাছে। সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে ফাঁকে নির্জনতা নির্জনতা আছে। আছে।" এই মানে পৃথিবীর রক্ত রক্ত সফলতা সফলতা সত্য, সত্য, তবু তবু শেষ শেষ সত্য সত্য নয়। নয়। কলকাতা একদিন কল্লোলিনী কল্লোলিনী তিলোত্তমা তিলোত্তমা হবে, হবে, তবু তোমার তোমার কাছে কাছে আমার আমার হৃদয়। হৃদয়। কি চমৎকার কথা! ভাই। এই যে এই পৃথিবীর রক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। আমরা যুদ্ধ বিধ্বস্ত যুদ্ধ আমরা মানে আ আমাদের যে সভ্যতা, এই সভ্যতায় শুধু যুদ্ধই দেখছি। যে সাম্রাজ্যবাদ, কে কাকে দখল করছে। কিন্তু এগুলো তো শেষ সত্য নয়। এর বাইরেও আমাদের একটা শুভ চিন্তা, চমৎকার চিন্তা আছে। দুলাল ভাই, এই যে সুচেতনা বলতে এক্সাক্টলি আসলে কি? মানে এটা কি যুদ্ধের বাইরে কোনো কিছু? বা এখানে আসলে সুচেতনা যাদের ভেতরে আছে, তারা আসলে কেমন পৃথিবী দেখতে চায়? সুচেতনা সেটা আমরা আগেই বলেছিলাম। এটা অনেকে সুন্দর চেতনা মনে করে। আসলে সুন্দর নয়, শুভ চেতনা। শুভ চেতনা। অর্থাৎ তুমি ইতিবাচক চিন্তা করো, সেটাই হচ্ছে সুচেতনা। তুমি ধরো আমার কল্যাণও করতে পারো, ক্ষতি করতে পারো। তাহলে আমার কল্যাণ করতে চাও, সেটাই শুভ চেতনা। তারপর হচ্ছে তুমি আমার নামে বদনাম রটাও, তুমি আমার নামে প্রশংসা করো। আমার বদনাম প্রশংসা করো, সেটাই হচ্ছে শুভ চেতনা। যখন তুমি আমার প্রশংসা করো অন্য কারো কাছে, যখন আমি শুনি, তখন তোমারও কিন্তু আমি প্রশংসা করি। এতে করে তোমার আমার মধ্যে একটা কি হয়? সৌহার্দ্য তৈরি হয়। সংঘর্ষ থাকে না। যত সৌহার্দ্য থাকে, পৃথিবী তত সহজ হয়। আমি তোমার কাছে একটা হেল্প চাইলে তুমি আমাকে হেল্প করবে। আমি বিপদে পড়লে তুমি আমাকে নিবে। অর্থাৎ শুভ চেতনা পারে পৃথিবীকে কি করতে? সুন্দর করতে। ধরো আমরা পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠার ২ টা সিস্টেমই দেখতে পারি। একটা সিস্টেম হচ্ছে যুদ্ধের মাধ্যমে কিন্তু পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা হয়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কি করেছেন? এত বড় মহামানব তিনিও কিন্তু ন্যায় প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেছেন। করেছেন, আমরা কিন্তু একটা যুদ্ধ করেই আমরা স্বাধীনতা কি অর্জন করেছি। করেছি। তাহলে যুদ্ধ করেও কিন্তু ন্যায় প্রতিষ্ঠা করা যায়। কিন্তু যুদ্ধের চাইতে বেশি ন্যায় প্রতিষ্ঠা করা যায় কি দিয়ে? শুভ ভালোবাসা চেতনার দিয়ে। মধ্যে ভালোবাসা দিয়ে। ভালোবাসা এবং দিয়ে। এই সেটাও কিন্তু ভালোবাসাটাই আমাদের হচ্ছে প্রিয় শুভ রাসূলের চেতনা। জীবনে কিন্তু সেটাও সেটাও আছে। আছে। এবং রাসূল সাল্লাল্লাহু সেটাই আলাইহি সাল্লাম বেশি। হ্যাঁ, একসময় তুমি দেখো তিনি শুভ চেতনা রাসূলের জীবনীতে আমরা পাই, কাউসারের কথা ধরে বললাম। একসময় নারীর প্রতি নিশ্চয়ই অবিচার ছিল। নারীদের বিন্দুমাত্র আরব সমাজে কি ছিল না? কোনো দাম ছিল না। এমনকি আমরা জানি আরবে নারী জন্মালে তাকে কিন্তু জীবন্ত কবরও কি দেওয়া হতো। কিন্তু সেই শুভ চেতনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নারীকে এতটা গভীরভাবে ভালোবেসেছেন, তার মেয়েকে এতটা গভীরভাবে ভালোবেসেছেন, তিনি কন্যা সন্তানের প্রতি কেমন আচরণ হবে সেটা কিন্তু তিনি দেখিয়েছেন। এই রাসূলের জীবন থেকে আমরা শুভ চেতনার বিকাশ ঘটাতে পারি। নারীর যেখানে নারীকে তোমার একদম পুঁতে ফেলতো, সে জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীকে কি করেছেন? সম্পত্তির অধিকারও কি দিয়েছেন। এখন হয়তোবা আমরা অর্ধেকটা অধিকারের কথা বলি। কিন্তু তুমি যদি আজ থেকে সেই ১৪০০ বছর পূর্বে ফিরে যাও, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৩ ভাগের ১ ভাগ দেওয়ার কথা বলেছেন। এটা পৃথিবীর ইতিহাসে যতগুলা মহা কাজের মধ্যে মনে হয়, আমার কাছে মনে হয় এটা সেরকম একটা মহা কাজ। নিশ্চয়ই কারণ ভাই। এত বড় যখন নারীকে পুঁতে ফেলা হয়, সেখানে তিনি নারীকে দিয়েছেন সম্পত্তির অধিকার। এর চাইতে মহৎ কাজ কি হতে পারে? এইভাবেই কিন্তু এই নারী সমাজ সেই রাসূলের হাত ধরে শুরু হয়েছে। এখন আজকে ধীরে, ধীরে নারী সমাজ এত বিকশিত হয়েছে। তো যত ভালো কাজ আছে, ইতিবাচক চিন্তা আছে, ভালোবেসেই সমাজকে আসলে সুন্দর করা যায়। এটাই হচ্ছে শুভ চেতনা। শুভ চেতনা এবং আমরা কিন্তু আ প্রতিদান কবিতার মধ্যেও এই জিনিসটা পাই। কাঁটা পেয়ে ফুল করি দান। হ্যাঁ, হ্যাঁ। এটা নিয়ে কিন্তু একটা ঝামেলা আছে। প্রতিদান কবিতা আর বিদ্রোহী কবিতাটা তুমি দেখো। বিদ্রোহী এটা কিন্তু স্টুডেন্টরা জিজ্ঞাসা করে যে, "ভাইয়া নজরুল আমাদের শেখাচ্ছেন হাতে কুঠার নিবো, তারপর কুঠার নিয়ে পরশুরামের কুঠারটা ধার নিবো, ধার নিয়ে পরশুরামের কুঠার দিয়ে অমানুষদের ভাইয়া কোপাতে থাকবো।" এটা নজরুল শিখিয়েছেন। নজরুল আরো শিখিয়েছেন কি? নজরুল আরো শিখিয়েছেন আমরা শিবের হাত থেকে ওই আমি পিনাক পানির ডমরু ত্রিশূল, ধর্মরাজের শিবের হাত থেকে আমি কি নিবো? ধনুক নিবো। ধনুক নিয়ে আমি অমানুষদের সেই ধনুক দিয়ে কি করব? হত্যা করব। এটা কিন্তু নজরুল শিখিয়েছেন। আবার তোমার এই নজরুল কিন্তু এই বিদ্রোহী হওয়ার কথা শিখিয়েছেন। আবার অপর দিক দিয়ে আ প্রতিদান কবিতায় তো আমরা উল্টা ভাব দেখি। প্রতিদান কবিতায় তিনি বলেছেন, কে যেন জসীমউদ্দিন বলেছেন, "আমার ঘর ভাঙিয়াছে যেবা আমি আমি বাঁধি তার ঘর। বাঁধি তার ঘর।" অর্থাৎ একে তো আমার ঘর ভেঙে ফেলেছে। আমি তাকে ক্ষমা করে দিলাম সেটাই হবে না। বরং তাকে একটা নতুন ঘর কি করে দিতে হবে? তৈরি বেঁধে করে দেব। দিতে হবে। তখন স্টুডেন্ট জিজ্ঞাসা করে, "ভাই এত টাকা পাবো কই?" ওকে। যাই হোক এটা একটা কন্ট্রাডিক্টরি। তারপরেও আমাদের পৃথিবীতে ২ ধরনের মানুষ থাকে। একজন হচ্ছে বিদ্রোহী মানুষ যারা নজরুলের মতো। একজন কিছু মানুষ ক্ষমাশীল। থাকে উদার, ক্ষমাশীল। সেটা হচ্ছে কেয়ার মতো, জসীমউদ্দিনের মতো। আর কাউসার যেটা বলছো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে এই ২ টার কম্বিনেশন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে বিদ্রোহ করেছেন, আবার অপরদিকে কিন্তু কি করেছেন? এভাবে ওই যে বুড়ি তার রাস্তায় কাঁটা দিত অথচ তিনি তাকে উল্টা আরো সহায়তা
করেছেন। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হতে পারলে কম্বিনেশন মানে কম্বো হতে পারলে সবচেয়ে সুন্দর হয়। যেমন ধরো সুচেতনা কবিতাটাই। সেখানে সুচেতনা সম্পর্কে ২ টা ব্যাখ্যা ২ জায়গায় দেওয়া। পাঠ পরিচিতিতে এক ধরনের ব্যাখ্যা দেওয়া, আবার টিকার মধ্যে কিন্তু আরেক আরেক ধরনের ধরনের ব্যাখ্যা দেওয়া। ব্যাখ্যা। এক জায়গায় বলা আছে শুভ চেতনা, এই পৃথিবীর যুদ্ধ আছে, মারামারি আছে, রক্ত আছে, এত কিছুর পরও শুভ চেতনা কি হয়ে যায় না? শেষ হয়ে শেষ যায় না। যায় এর না। মানে শুভ চেতনা মানুষের মধ্যে বিদ্যমান থাকে। এক জায়গায় এই কথা বলা আছে। আবার টিকাতে গিয়ে বলা আছে শুভ চেতনা একটা দূরতর দ্বীপের মতো, এটা মানুষের মধ্যে সচরাচর থাকে না। তাহলে কিন্তু কথাটা কিন্তু ২ জায়গায় এক প্রকার ২ ধরনের হয়ে গেল। তখন আমাদের যেকোনো স্টুডেন্টকে পাঠ পরিচিতি আর টিকা এই ২ টা সবার আগে ফোকাস করা উচিত। কারণ ওখানে যেই শব্দগুলা থাকে, এখন তাহলে আমি সুচেতনার ব্যাখ্যাটা কি দিব? তাহলে আমার সুচেতনার ব্যাখ্যা হয়ে যাবে ডাবল। একদিকে আমার বলতে হবে সেটা হচ্ছে সুচেতনা এই পৃথিবীর রণ, যুদ্ধ, মারামারি, হানাহানিতে নিঃশেষিত হয় না। আবার কিন্তু ওইটা মিলাইয়া দিতে হবে সুচেতনা খুব বেশি সচরাচর দেখা যায় না। সেটা এক দূরতর দ্বীপের মতো বিকেলের নক্ষত্রের কাছে। তাহলে আমার ২ টা রিলেট করে দিতে হবে। আরেকটা কথা যদি এখানে আমি যুক্ত করি, সেখানে তুমি দেখবা পাঠ পরিচিতিতে কিন্তু বলা আছে যে তিনি অনেকগুলা সংকটের কথা বলেছেন। তিনি বলেছেন রক্ত, রক্তপাত, যুদ্ধ, হানাহানি। যে শব্দগুলা বলেছেন সেই শব্দগুলা তোমার মুখস্থ রাখতে হবে। কারণ ওই কিওয়ার্ড শব্দগুলার সাথে হিসেবে। কিওয়ার্ড কিওয়ার্ড হিসেবে গুলো। এক্স্যাক্টলি। তো এই কিওয়ার্ড গুলা পাঠ পরিচিতিতে থাকে আর কিওয়ার্ড গুলা টিকাতে থাকে। তখন ওখানে বলা আছে এই যে বললাম রণ মানে যুদ্ধ, তারপর বলা আছে রক্তপাত, বলা আছে হানাহানি, আর বলা আছে কি ব্যক্তিক সংকট, সামষ্টিক সংকট। যেমন আমরা যদি ওই প্রতিদান কবিতার কথা বলি, ওখানে আপনি ক্ষমাশীলতা বলতে পারবেন না। ওখানে ওই আমাদের পাঠ পরিচিতির মধ্যে যে অংশটুকু আছে ওটুকুই বলতে হবে। ওইটুকুই বলতে হবে। এর এর বাইরে বাইরে বলার সুযোগ আমাদের নাই। বলার সুযোগ নাই। তো আমাদের আহ আজকের যে পাঠ সেই বিষয়ক বাংলা পডকাস্টের যে পুরো আলোচনা, এই পুরো আলোচনায় আমরা আজকে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি। কবিতা, গল্প, ভ্রমণ কাহিনী এবং সাহিত্য কিভাবে আমাদের জীবনের সাথে রিলেট করা যায়। সাহিত্যকে নিয়ে আমরা কিভাবে আরো সামনে এগিয়ে যেতে পারি এবং আমাদের চিত্ত বিনোদনের জন্য মুভি সিরিজের পাশাপাশি বাংলা সাহিত্যও যে আমাদেরকে আরো বেশি সমৃদ্ধ করতে পারে সেই দিকগুলো আমাদের আজকের অতিথিদের কাছ থেকে আমরা শিখেছি। তো আমি ধন্যবাদ জানাতে চাই কাউসার ভাইকে, দুলাল ভাইকে এবং সাবরিনা আপুকে এবং সেই সাথে শেষ করতে চাই আমাদের আজকের পাঠ বিষয়ক আজকের পডকাস্টটি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো এক সময়। আল্লাহ হাফেজ।